তো আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বিশেষ করে নিয়মিত আয়োজন, যেটি আমাদের অনলাইন জ্যোতিষ শিক্ষা। তো অনলাইন জ্যোতিষ শিক্ষা যদিও দেওয়া যায় না, অনলাইন জ্যোতিষ আলোচনা দিতে হতো। বিষয় প্রশ্নোত্তরে জ্যোতিষ আলোচনা দিয়েছি আমি। তো আজকের বিষয় হচ্ছে 22শে মে 2026। 22 তারিখ মানে রাহু, আর হচ্ছে 5 মাস মানে তো বুধ আমরা জানি, আর 2026 মানে রবি, সব মিলিয়ে হচ্ছে আবার সেই রবি। আর শুক্রবার ক্লাস হচ্ছে সব মিলে 7 এবং সকাল 8টায়। তো আমি একটি ছক এঁকেছি। বিশেষ করে আপনারা জানেন যে আমি ছকে একটু নতুন কিছু না থাকলে সেই ছকটি কিন্তু আঁকি না। তো এটি ওই অনলাইন পরামর্শের একটি ছক, সেটি হচ্ছে লগ্নটা মিথুন, কর্কটে হচ্ছে রাহু, 9 নম্বর নক্ষত্রে আছে। 9 নম্বর অর্থাৎ অশ্লেষ বুধের নক্ষত্রে রাহু অবস্থান করছে। মঙ্গল কিনা চতুর্থে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, কিন্তু সে 14 নম্বর মঙ্গলের নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি 15 নম্বর নক্ষত্রে, 15 নম্বর বলতে সাথী অর্থাৎ রাহুর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। আর শুক্র কিনা বৃহস্পতির নক্ষত্রে। তাহলে শুক্র গেল বৃহস্পতির নক্ষত্রে, আর রাহু গেল ওই বৃহস্পতি গেল রাহুর নক্ষত্রে। আর রবি বুধের বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু ষষ্ঠে বুধাদিত্য যোগ। তো ষষ্ঠে বুধাদিত্য যোগ রবি আছে 17 নম্বর, অর্থাৎ যেহেতু অনুরাধা অর্থাৎ শনির নক্ষত্রে রবি, তাহলে শনি দ্বারা সে অবশ্যই পীড়িত হয়েছে। আর বুধ হচ্ছে 18 নম্বর নক্ষত্র, যেটি জ্যেষ্ঠা, অর্থাৎ বুধ বুধের নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। আর শনি ধনু রাশিতে, শনি 19 নম্বর এবং চন্দ্র 19 নম্বর, যেটি মূলা, কেতুর নক্ষত্রে চন্দ্র এবং শনি অবস্থান করছে। সে কেতুর দশা নিয়ে জন্মগ্রহণ করছে, এটা তো আমরা জানি। আর কেতু হচ্ছে অষ্টমে, অষ্টমে কেতু দুর্যোগের স্থানে বসে আছে, সে 23 নম্বর মঙ্গলের নক্ষত্রে। তাহলে এই প্ল্যানেট অনুযায়ী আমরা একটু বিশ্লেষণ করব, যেহেতু আমরা এখন প্রত্যেকেই জ্যোতিষ হয়ে গেছি বা হচ্ছি অল্প কিছুদিনের মধ্যে। তো আপনাদের কাছ থেকে আমার আলোচনা আজকে, যেহেতু প্রশ্নোত্তরে জ্যোতিষ আলোচনা, তো এই প্ল্যানেটটি অবশ্যই কালসর্পদোষ, এটা তো আপনারা বলবেন যে লগ্ন ভঙ্গ কালসর্পদোষ হয়েছে এবং ধনভাবস্থ রাহু আর অষ্টমী কেতু নিয়ে। তো এই প্ল্যানেটের মানুষটি আসলে কেমন হবে, মানুষটির প্রথম থেকে বয়স কত হবে তা তো জন্ম তারিখ নেই। আচ্ছা, যাই হোক, যে তার শিক্ষাগত দিক কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেন থাকবে, কেন শিক্ষা হবে, কোন বিষয়ে শিক্ষা হবে, তারপর ধরেন কোন দিকে কর্ম হবে, কর্ম করবে নাকি ব্যবসা করবে নাকি বাবার ধন সম্পদে চলবে, এইরকম ইত্যাদি ইত্যাদি একটা জীবনের যে ধরনের সাধারণ পরামর্শ নেওয়া যায়, সেই অনুযায়ী পরামর্শ সর্বপ্রথম এখানে দেবেন তিনি হচ্ছেন বিষ্ণু মহন্ত বাবু, সর্বপ্রথম। তো চারটা একটু আমি যদি খাতা লিখে নিতে তাহলে ভালো হতো, খুব হ্যাঁ, একটা লিখে দেখতে নিন, পাচ্ছেন না। সবাই লিখে নিন। বিষ্ণু মহন্ত বাবুর পরে প্রস্তুত থাকবেন সুদীপ্ত সাহা। তারপরে প্রস্তুত থাকবেন আমরা চয়ন রায়, মৌলভীবাজার, ওনার কাছ থেকে আমরা কোনোদিন কোনো কথা শুনতে পাইনি, আজকে শুনবো 3 নম্বরে। তারপরে শুনবো আমাদের সেই মানে গভীর জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, আমাদের বলতেই হবে, তিনি হচ্ছে বিপ্লব কে মণ্ডল। আহ উনি প্রস্তুত থাকবেন, ওনার কাছ থেকে শুনবো। তারপরে হচ্ছে আমাদের ম্যাডামদের কাছ থেকে, এমনকি সবার এখানে বলতেই হবে, সেই অনুযায়ী সবাই প্রস্তুত থাকবেন। নতুন রহস্য কিন্তু আমাদের বের করতে হবে যে এই প্ল্যানেটের মধ্যে কি ধরনের রহস্য থাকতে পারে। এমনকি প্রতিকার পদ্ধতি শুনবো আমরা রত্নবাহু বলরাম দাস মহোদয়ের কাছ থেকে।
আর এই বৃহস্পতি আর শুক্র কি কি নক্ষত্র নাকি স্যার? এখানে এখানে হ্যালো সঠিক প্রশ্নটা বৃহস্পতি 15 নাম্বার, শুক্র হচ্ছে 16 নাম্বার নক্ষত্রে আছে। একজনে বলা শুরু করুন, একেবারে নিরাশ যাচ্ছে কিন্তু আমাদের। স্যার আমার একটা প্রশ্ন স্যার। বলেন। স্যার এই এই জাতকের কোনো ফ্যামিলির কেউ কি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত স্যার? এটা হবে কিনা সেটি তো গবেষণার মাধ্যমে বের করতে হবে। বের করে আমাদের দেখতে হবে যে আদৌ হবে কিনা, যদি হয় তাহলে বলতে হবে হবে। কি হলো, বলা শুরু না করলে এটা কি হলো তাহলে? হ্যাঁ স্যার, বলা শুরু করছি। হুম। হয়ে গেছে আমার লেখা। স্যার এখানে লগ্ন আসছে হচ্ছে হলো মিথুন লগ্ন। ঠিক আছে, মিথুন লগ্ন যেহেতু আসছে এখানে, লগ্ন সাপেক্ষে হচ্ছে হলো যে গ্রহ আসছে সেই লগ্ন সাপেক্ষে আসছে হচ্ছে হলো রবি মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে হলো পাপক গ্রহ আসছে। রবি মঙ্গল পাপক গ্রহ, রবি মঙ্গল বৃহস্পতি যেহেতু পাপক গ্রহ, শুক্র আছে একমাত্র শুভ গ্রহ আছে এখানে। আর শনি ও বৃহস্পতি যোগকারক গ্রহ, মানে যোগকারক হয় না যদি একসঙ্গে বসে থাকে এই লগ্ন অনুযায়ী। তো এখানে রবি মঙ্গল আর বৃহস্পতি পাপক গ্রহ হলে রবি এখানে বসে আছেন ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে বসে আছেন কত নম্বর ভাবে? তৃতীয় ভাবের মালিক হয়। তো ষষ্ঠ ভাবে যখন যেহেতু তিনি বসে আছেন এখানে, দৃষ্টি এখানে আছে 1 2 3 4, রাহুদেবের দৃষ্টি আছে না এখানে? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। না, রাহুদেবের সঠিক দৃষ্টি নেই, হ্যাঁ। সঠিক, রাহু নবম দৃষ্টি আছে। হ্যাঁ, নবম দৃষ্টি আছে এখানে। তো নবম দৃষ্টি এখানে যেহেতু আছে, তো এখানে তার ইচ্ছা শক্তি যেটা আছে, ইচ্ছা শক্তির মধ্যে এবং ভাই বোনের সম্পর্কের মধ্যে একটু মানে ভ্রম থাকতে পারে, কিন্তু এখানে রবি হচ্ছে হলো 8 নম্বর নক্ষত্র, মানে 8 নম্বর নক্ষত্র শনিদেবের নক্ষত্র বসে আছে। তো এখানে ভাই বোন যে আছে একটু ভাই বোনের যে ভাই বোনের দিক থেকে একটু তাদের সম্পর্কের মধ্যে একটু সমস্যা থাকতে পারে এখানে। যেমন হচ্ছে হলো থাকতে পারে, ভ্রমতা থাকতে পারে একটু, থাকতে পারে। কিন্তু এখানে তার ভাই বোন একটু বুদ্ধিমান হবেন, কারণ রবির সঙ্গে বসে আছেন। কিন্তু এখানে রবি বুধ মিলে যে যোগটা তৈরি হচ্ছিল কি বলে বৈতাদিত্য যোগ, এটাও খর্ব হয়ে গেল এখানে থেকে। তো এখানে কিছুটা সমস্যা তার থাকতে পারে এখানে। তৃতীয় ভাবের মালিক যেহেতু এখানে চলে আসছে, মানে ষষ্ঠ ভাবে চলে আসছে। আবার এখানে মঙ্গল চতুর্থে বসে আছেন, এখানে বসে আছেন, বসে থেকে তার মঙ্গল দোষ সৃষ্টি করেছেন। আপনি যেটা বলেন কল সর্প দোষও আছেন এখানে। আহ এখানে রবি মঙ্গল বসে আছেন হচ্ছে হলো কততম ঘরের মালিক? মঙ্গল এখানে বসে আছেন হলো অষ্টম, মানে ষষ্ঠ ভাবের মালিক হয়ে তিনি চতুর্থে বসে আছেন। প্লাস এখানে বসে আছেন হচ্ছে হলো আহ এখানে ইনকাম ভাবে মালিক, 11তম আয় লাভের ভাবে মালিক হয়ে এখানে চতুর্থ ভাবে বসে আছেন। 4 একে 5, মানে বুধের নক্ষত্রে বসে আছেন। তো এখানে বলা যায় যে এখানে বলা যায় যে তার ইনকামটা যে আছে, ঠিক আছে, তার ইনকাম এখানে আহ, উম, মায়ের যে মায়ের যদি অনুসরণ করেন, মানে মায়ের থেকে কিছু সাহায্য নিয়ে অনেক ইনকাম করতে পারেন। কিন্তু এখানে তার সঙ্গে তার যে মায়ের সঙ্গে যে সম্পর্কটা একটু খারাপ থাকতে পারে এখানে, কারণ এখানে চতুর্থ ভাবে যেহেতু মঙ্গলদেব বসে আছেন। আর দৃষ্টি কার কার আছেন এখানে? দৃষ্টি আছে হচ্ছে হলো মঙ্গলের পরে শনির দৃষ্টি আছে শুধুমাত্র। আচ্ছা, একমাত্র শনিদেবের দৃষ্টি, অর্থাৎ শনিদেব এখানে বসে আছেন হলো
কত দামের ভাবের মালিকানা শনি মালিকানা সপ্তমে থেকে তার দশম দৃষ্টি পড়েছে মঙ্গলের পরে। দশম দৃষ্টি। তো এইখানে এইখানে এই বলা যায় যে শনিদেবের উপর যখন দৃষ্টি পড়েছে এখানে মঙ্গল চতুর্থ ভাবে বসে থাকলে তো সপ্তম থেকে দৃষ্টি দিয়েছেন, এখানে সপ্তমী থেকে চন্দ্রের সঙ্গে বসে দৃষ্টি দিয়েছে। এখানে দেখুন স্যার বীজযোগ সৃষ্টি হয়েছে, চন্দ্র এবং শনিদেব বসে এখানে বীজযোগ সৃষ্টি হয়েছে সপ্তম ভাবে। এখানে এখানে এটাও বলা যায় যে নবম, হ্যাঁ এখানে এখানে একটা জিনিস আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে হলো এখানে নবম সপ্তম প্রতি পঞ্চম একদিক থেকে বসে আছে। এটা একদিক থেকে বলা যায় যে তার প্রেম বিবাহ যোগ সৃষ্টি হয়েছে, এখানে প্রেম বিবাহ যোগ বলা যায়। কিন্তু শনিদেব এখানে সপ্তমে বসে থাকে, এখানে ম্যারেজ লাইফে একটু সমস্যা সৃষ্টি করবে, বিয়েটা তার একটু দেরিতে হতে পারে, এটা বলা যায়। ঠিক আছে, তার যে বিবাহ যে স্ত্রী হবে, ঠিক আছে, উনি সপ্তম প্রতি বৃহস্পতি হওয়ায় একটু ধার্মিক হবেন, শিক্ষিত হবেন, বুদ্ধিমান হবেন, এটা বলা যায়। শুক্র সঙ্গে বসে আছেন, তাই এটাও বলা যায় যে তার স্ত্রী হবে একটু মডার্ন হবেন, একটু হচ্ছে হলো বিলাসীও হতে পারেন, কিন্তু শিক্ষিত হবেন, সঙ্গে একটু জ্ঞানী হবেন, বুদ্ধিমানও হবেন। কিন্তু সপ্তমে শনিদেব থাকার কারণে এটাও বলা যায় যে তার স্ত্রী যে হবেন একটু একটু ডিসিপ্লিনড হবেন। ঠিক আছে, হয়তো হয়তো একটু বয়সে বড় হতে পারেন, অথবা দেখতে একটু বয়সে বড় হতে পারেন, দেখতে বয়সে বড় দেখতে হতে পারে এরকম। তার সাথে চন্দ্রদেব এখানে সপ্তমে বসে থাকলে তার স্ত্রী একটু দেখতে সুন্দর হতে পারে, সৃজনশীলতা তার মধ্যে থাকতে পারে। কিন্তু এখানে বীর্যোগ সৃষ্টি হওয়ার কারণে দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকতে পারে, চন্দ্র এবং শনিদেব একসঙ্গে বসে থাকার কারণে। কেতুদেব এখানে বসে আছেন অষ্টমে। তো অষ্টমে বসে থাকলে কেতুদেব একটু গুপ্তবিদ্যা দেয়। তাছাড়া অষ্টমে কেতুদেব বসে থাকলে উপর থেকে পড়ে যাওয়া বা উপর থেকে পতন এই ধরনের সমস্যা দেয়। তাছাড়া এখান থেকে তাকে আরো বিষাক্ত জিনিসের থেকে দূরে থাকতে হবে, যেমন হচ্ছে হলো সাপের কামড়, কুকুরের কামড়, এসব দিক থেকে তাকে বেঁচে থাকতে হবে অষ্টমে কেতুদেব বসে থাকার কারণে, এটাও বলা যায়। পঞ্চমে দেখুন বসে আছেন হচ্ছে হলো শুক্র এবং বৃহস্পতি। বৃহস্পতি বসে আছেন হচ্ছে হলো 15 নম্বর নক্ষত্রে, আর হচ্ছে হলো কর্তব্য ভাবে মালিক, সপ্তম ভাবে মালিক তো বললামই। আর তার সাথে বসে আছেন এখানে দশম পতি হয়ে পঞ্চম ভাবে। তা এখানে বলা যায় যে তিনি এখানে তিনি যে শিক্ষা গ্রহণ করবেন আর কি, ঠিক আছে, তিনি যে শিক্ষা গ্রহণ করবেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তিনি তার কেরিয়ার এটাকে বানাতে পারেন, এটা বলা যায়। শিক্ষাকে কাজে লেগে কেরিয়ার একটা তিনি বানাতে পারবেন। এখানে শুক্র বসে আছে, এখানে বসে আছেন হচ্ছে হলো দ্বাদশপতি হয়ে। দ্বাদশপতি হয়ে বসে আছেন, সঙ্গে বসে আছেন কত, এখানে কোথায় সাত, নিজেরই তো ঘরে বসে আছেন, পঞ্চমী বসে নিজের রাশিতে বসে আছেন দ্বাদশ ভাবের মালিক হয়ে। তো এটা এখানে বলা যায় যে ব্যক্তি শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন তার দশায়, অথবা শিক্ষার জন্য খরচা হতে পারে। এখানে সপ্তম পতি বসে থাকার কারণে তার স্ত্রীর কারণেও খরচা হতে পারে বিভিন্ন ধরনের, এটা বলা যায়। আর এখানে রাহুদেব বসে আছেন দ্বিতীয় ভাবে, তার এখানে দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে এখানে স্যার এটাও বলা যায় যে তার পিতৃদোষ সম্বন্ধ কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু দ্বিতীয় রাহুদেব বসে আছেন। আর দ্বিতীয় ভাব হলো পরিবারের ঘর, তো রাহুদেব দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে পিতৃদোষ একটা সম্ভাবনা ছড়িয়ে পড়েছে এখানে। আর দ্বিতীয় ভাবে বসে থাকার কারণে ব্যক্তির হচ্ছে হলো ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা আপ ডাউন হতে থাকবে, এটা বলা যায়। আচ্ছা, সুন্দর। তাছাড়া এখানে এখানে আমার আর বল- কয়েকটি প্রশ্নের একটু উত্তর দিন। ধরেন এখানে হ্যাঁ বিদ্যাভাবে সপ্তম দশমপতি বৃহস্পতি বসে আছে শুক্রযুক্ত হয়ে। বৃহস্পতি হচ্ছে এই লগ্ন সাপেক্ষে পাপ, আর হচ্ছে শুক্র এই লগ্ন সাপেক্ষে একমাত্র শুভকারক গ্রহ। তাহলে এখানে বৃহস্পতির পাওয়ার বেশি না শুক্রের পাওয়ার বেশি? স্যার এখানে শুক্রেরই পাওয়ার বেশি বলা যায়, নিজের ভাবে বসে আছেন এবং লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আছেন। হ্যাঁ, শুভ গ্রহ আছে, শুক্রের পাওয়ার বেশি, তাহলে বৃহস্পতি খর্ব হয়েছে। তাহলে ওনার যে প্রবৃত্তির জায়গা সপ্তম জায়গা এবং দশম জায়গা, তাহলে এই সপ্তম এবং দশম জায়গা দুর্বল হলো না? হ্যাঁ এটা বলা যায়। দুর্বল হয়েছে, তাহলে তার ইফেক্টটা কি তার বাবা মায়ের উপর এসে পড়তে পারে? হুম হুম। পড়তে পারে তো? হ্যাঁ সঠিক তো নাকি? হ্যাঁ স্যার বলা যায়, এখানে মানে এখানে তার আমার সংসার সবটাই জীবনে প্রবৃদ্ধি হবে না, এবং সেই প্রবৃদ্ধি বা তার কর্মজীবনে প্রবৃদ্ধি হবে না, যে কারণে তার প্রভাবটা বাবার পরে এসে বা মায়ের উপরে এসে পড়তে পারে। এবং কিন্তু স্যার এখানে দেখুন সপ্তমে কিনা, বৃহস্পতির দৃষ্টিও সপ্তমে, আছে কিন্তু নবম ভাবে। হ্যাঁ বৃহস্পতি, তো নবম ভাবে দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি। হ্যাঁ সে তো পাপ গ্রহ, নবম ভাবে সে ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে। ভাগ্যপতি কিনা এই লগ্নের ভাগ্য অষ্টম এবং নবম পতি শনি তো আর ধরেন সপ্তমে বসে আছে চন্দ্রযুক্ত হয়ে যুক্ত হয়ে, ওখানে তো আর এমন কিছু দেয় নেই ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে পাপ। বৃহস্পতি সে কত আর ভালো কিছু করবে। কিন্তু আয়ভাবে ধরেন শুক্র দৃষ্টি দিয়েছে, আর মঙ্গল, সে মঙ্গল স্বয়ং মঙ্গলের নক্ষত্রে আছে, তাহলে এখানে মঙ্গলকেও সে এমন কিছু করতে পারেনি, আর সে মঙ্গল ষষ্ঠ এবং আয়পতি, সে তো পাপ।
তাহলে আমার যে প্রশ্ন লাগছে, এই যে শনি চন্দ্রযুক্ত হয়ে বীজযোগ তৈরি করেছে, আপনি যে কথা বলেছেন, এই শনি হচ্ছে দশম দৃষ্টি দিয়েছে মঙ্গলকে। তাহলে মঙ্গলের নক্ষত্র থেকে ষষ্ঠ আয়পতি যে পাপ, এই পাপ ফল কি কমিয়েছে না বাড়িয়েছে? তার যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষটা কমেছে না বেড়েছে? এখানে মাঙ্গলিক দোষটা স্যার পাপগ্রহ দৃষ্টি দিলে তো এখানে কমেই হয় বলা যায়। একটু নৈসর্গিক পাপগ্রহ দৃষ্টি দিয়েছে, কিন্তু এই লগ্ন হ্যাঁ, সাপেক্ষে কোনো পাপগ্রহ তো দৃষ্টি দেয়নি। দৃষ্টি দেয়নি, এমনকি শুভ সেই গ্রহে। নৈসর্গিক পাপ গ্রহের উপর তো মঙ্গল তো নৈসর্গিক পাপ গ্রহ, সেই মঙ্গলও তো আবার শনিকে দৃষ্টি দিয়েছে। মানে শনি যেমন মঙ্গলকে দশম দৃষ্টি দিয়েছে, মঙ্গলও তো শনির উপরে চতুর্থ দৃষ্টি দিয়েছে, এমনকি হুম রাশির উপরেও দিয়েছে। হুম। তাহলে এখানে দুজনে রাশিটা হচ্ছে বলবান ধনু। আছে স্যার, এই দুজনে বলবান আছে বলা যায়, কিন্তু এখানে কেউ কারো ক্ষতি করবে না, শুভ একটা বলা যায়। যেহেতু শনি আর মঙ্গলের দৃষ্টি একের উপরে উপরে পড়েছে। এইবার তৃতীয় পতি রবি, সে কিনা তৃতীয় পতি রবি রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে তৃতীয় ভাবে, সেই রবি ষষ্ঠ ভাবে পড়েছে, ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে রবি। তাহলে সে শনির নক্ষত্রে, তাহলে রবিটা ওখানে আহ একেতে সে পাপ গ্রহ, সেই পাপটা বেড়েছে না কমেছে? তো এখানে পাপটা কমেছে বলা যায়। কিভাবে কমেছে? একটু মিউট করুন, কার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, কিভাবে কমলো? স্যার এক তো তিনি শনিদেবের নক্ষত্রে বসে আছেন, তার মধ্যে রাহুদেব দৃষ্টি তার উপর পড়েছে। আচ্ছা, শনির নক্ষত্রে রবি বসে থাকার কারণে রবি দুর্বল হয়েছে, মানে রবির পাপস্থতা কমেছে। যখন হুম পাপস্থতা কমেছে তখন ষষ্ঠে প্রতিযোগিতার জায়গা, সেটি তার জায়গাটা একটু ইনফ্লুয়েন্স হয়েছে বুধযুক্ত থাকার কারণে। কিন্তু মঙ্গলের গৃহে পাপ গৃহে থাকার কারণে তার নিজস্ব গোয়ার্তুমি বা রাগজেদ এগুলো থাকলে থাকতে পারে, রবির ধৈর্য কমিয়ে দিতে পারে, এমনকি সাহসীও কমিয়ে দিতে পারে, পরাক্রমী কমিয়ে দিতে পারে। তো এটা এমন কিছু হতে পারে না, তাই তো নাকি? এইবার হচ্ছে একটি কথা নোট করে নেন সবাই, যে কালসর্প দোষ যদি থাকে, বিশেষ করে এটি তো কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ হয়েছে, লগ্নের ধনভাবস্থ রাহু আর অষ্টমে রাহু, অষ্টমে কেতু, কালসর্প দোষ হয়েছে, কিন্তু সেটি বিশেষ করে লগ্ন ভঙ্গ কালসর্প দোষ হয়েছে, তথাপিও কালসর্প দোষ, এটা কালসর্প দোষের বাইরে নয়। তো সেই যে কালসর্প দোষ হলো, তো এই কালসর্প দোষের প্রভাবটা বেশি নাকি এখানে মাঙ্গলিক দোষের প্রভাবটা বেশি? কালসর্প দোষটাই একটু বেশি বলা যায় এখানে। মানে কেন বেশি দেখেন, সবাই একটু বুঝে নেবেন যে কালের দোষ বা কাল কিনা, কাল থেকে মহাকাল, আর মহাকাল থেকে যদি আর কোনো কাল থাকে, তাহলে সেই কালগুলো হচ্ছে কাল। কাল তো কাল বেলা, আবার বেলা, বা কুলিক বেলা, কুলিক রাত্রি, মানে কাল এটা একটা কালো সময়, কালো অধ্যায়। তো সেই কালো অধ্যায়ের মধ্যে মাঙ্গলিকটা দোষ, মানে মাঙ্গলিক অনুষ্ঠান, যেটি কালো অধ্যায়ের মধ্যে হয় না। তো এই কালসর্প দোষের মধ্যে মাঙ্গলিক দোষ আর টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না, মানে মাঙ্গলিক দোষ তখন আর দোষযুক্ত আর থাকে না, বা মাঙ্গলিক যোগ আর হয় না। কারণ কালই তো নিষেধ করছে, তুমি তোমার মাঙ্গলিক ক্রিয়াকর্মাদি করতে নিষেধ করছে। তাহলে মাঙ্গলিক ক্রিয়াকর্মের কথা এখানে আর না উঠলেও চলে, যে এই মাঙ্গলিক দোষ খুব একটা ক্ষতি সাধন করতে পারবে না। মঙ্গল যদিও মঙ্গলের নক্ষত্রে রয়েছে, কিন্তু শনি দৃষ্ট হওয়ার কারণে, শনি যেহেতু অষ্টমপতি, মানে ঘোর মারকপতি, সেই মারকপতি এবং ভাগ্যপতি, সে বৃহস্পতি গৃহগত হয়ে কেতুর নক্ষত্রে, ষড়যন্ত্রের নক্ষত্রে থেকে শনি নিজেই কিনা ষড়যন্ত্রে পড়ে মঙ্গলকে দৃষ্টি দেওয়ার কারণে মাঙ্গলিক দোষটা এখানে আর উজ্জ্ব নয়, উজ্জ্ব হচ্ছে কালসর্প দোষটা। তাহলে এই কালসর্প দোষে মানুষটি এখন কি হবে, এটির উত্তর চাই। রেমেডি বলছেন স্যার নাকি? না না, এই কালসর্প দোষটায় তাহলে মানুষটির কি কি ক্ষতি হতে পারে? স্যার কালসর্প দোষ মানে তো স্যার সমস্ত দিক থেকে সমস্যা, যেটা আমি জানি আর কি। সমস্ত দিক থেকে সমস্যা সৃষ্টি করে। বিবাহের সমস্যা সৃষ্টি করবে, বাড়িতে অশান্তি সৃষ্টি করবে, তারপরে প্রেম প্রণয়ের সমস্যা সৃষ্টি করবে,
তারপরে তিনি যদি কোনো ঝামেলা পড়েন সেখান থেকে উদ্ধারে সে সমস্যা সৃষ্টি করবে, কেরিয়ার লাইফে সমস্যা সৃষ্টি করবে, খরচাকে বৃদ্ধি বাড়াবে, মানে খরচা বৃদ্ধি করাবে। এই সমস্ত ধরনের সমস্যা তার জীবনে লেগেই থাকবে। কলসর্পদোষের এই জিনিসগুলো বলা যায়, কিন্তু বিশেষভাবে যদি বলা যায় আমরা যেটা শিখেছি এখানে, তো রাহুদেব এখানে দ্বিতীয় ভাবে বসে আছেন এবং কেতুদেব বসে আছেন এখানে হলো নবম ভাবে। কোন নক্ষত্রে বসে আছেন? রাহুদেব বসে আছেন 9 নম্বর নক্ষত্রে, এবং কেতুদেব বসে আছেন এখানে কত নম্বর নক্ষত্রে আমরা দেখলাম? 23 নম্বর নক্ষত্রে, 3 আর 2 5, মানে মঙ্গলের নক্ষত্রে বসে আছেন। তো এখানে বিশেষ করে এখানে দ্বিতীয় ভাবে 9 নম্বর নক্ষত্রে, 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র মানে বুধের নক্ষত্রে বসে আছেন। তো বুধের নক্ষত্র এখানে বসে থাকার কারণে বুধ এখানে কত নম্বর ভাবে মানে চতুর্থ ভাবের মালিক, এবং হলো লগ্ন ভাবের মালিক। তো ব্যক্তির লগ্নের সমস্যা সৃষ্টি হয়ে গেল, এবং এখানে চতুর্থ সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো বিশেষভাবে এখানে বলা যায় যে তার মায়ের সঙ্গে সম্পর্ক অতিরিক্ত খারাপ থাকবে, এবং মায়ের রোগ ব্যাধি এগুলো লেগেই থাকবে, এটা বলা যায়। দ্বিতীয়ভাবে রাহুদেব বসে আছেন, তার মানে তার ব্যাংক ব্যালেন্স যেটা আছে এটা একটু একদমই ডাউন থাকতে পারে বলা যায়। কেতুদেব এখানে বসে আছেন, অষ্টমে বসে আছেন, তা বিভিন্ন ধরনের তাকে আকস্মিক দুর্ঘটনার সঙ্গে লেগেই থাকবে তার জীবনে, এটা বলা যায়। যেমন বিভিন্ন ধরনের হলো বিষাক্ত জিনিসের উপর ভয় তার বিশেষ করে থাকতে পারে, যেমন সাপের কামড়, কুকুরের কামড়, যেটা তখন আমি বললাম উপর থেকে নিচে পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা। তাছাড়া হলো গুপ্ত শত্রু তার জীবনে লেগে থাকতে পারে, এটা বলা যায়। এই ধরনের আকস্মিক সমস্যা তার জীবনে লেগে থাকবে। এখানে কেতুদেব বসে আছেন অষ্টম ভাবে। কেতুদেবের ব্যাপারে তো বললাম। কেতুদেব কত নম্বর নক্ষত্রে বসে আছেন? কেতুদেব বসে আছেন 23 নম্বর নক্ষত্র, 3 2 5, মানে ধনেশ নক্ষত্র, মঙ্গল নক্ষত্রে। তো মঙ্গলের যে যে ভাবের মালিক সেই ভাবে এফেক্ট করবে এখানে। মঙ্গলদেব এখানে হলো আহ ষষ্ঠ ভাবের মালিক, এবং হলো ইনকাম ভাবে মালিক। তো এখানে 11 নম্বর ভাব থেকে বড় ভাই বোনেরও বিচার করা হয়। তো এখানে বড় ভাই বোনের জীবনে সমস্যা থাকতে পারে, তাদের জীবনে বিভিন্ন ধরনের আকস্মিক সমস্যা থাকতে পারে বলা যায়। এখানে যে ষষ্ঠ ভাবে পড়েছে, ষষ্ঠ প্রতি মঙ্গলদেব হওয়া, এখানে বলা যায় ষষ্ঠ ভাবে যে রোগ, ঋণ, শত্রু এই জিনিসগুলো মানে বৃদ্ধি পাবে। তারপরে হলো শত্রু থেকে যেগুলো হলো তার আহ, এই ধরনের জিনিস হলো থানা, পুলিশ, কোর্ট কাছারির দিকে মানে এগোতে পারে, অগ্রসর হতে পারে। তাছাড়াও এই ব্যক্তির মধ্যে নেশা করার বিষয় ব্যাপারটা একটু থাকতে পারে। ঠিক আছে, নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে। রোগগ্রস্ত তো আমি বললামই। এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে বিশেষ করে দেখা যায়। তাছাড়া এখানে রাহুদেবের দৃষ্টি যে যে ভাবে আছে সেই ভাবগুলোকে বৃদ্ধি করবে আবার। খুব দশম সুন্দর। ভাবে দৃষ্টি আছে তো আমরা বললাম। একটু দশম অন্যদিকে ভাবে চলে দৃষ্টি যাই, আছে। আমরা এবার একটু যাব সুদীপ্ত সাহা তার কাছে। উনি বলবেন যে আমরা জানি যে কালসর্প দোষের প্রভাবটা অনেকটা কমায় দুটি গ্রহ, সেটি হচ্ছে বৃহস্পতি আর শুক্র। এই আমি লিখেই দিলাম। তো বৃহস্পতি শুক্র এখানে কি কোনোভাবে কালসর্প দোষের উপর প্রভাব কমাতে কোনোভাবে সহযোগিতা করেছে কি করেনি? নমস্কার স্যার। নমস্কার। 16। আচ্ছা স্যার, আজকের যে জন্ম ছকটা এটা স্যার সত্যিকার ইন্টারেস্টিং, অনেকগুলা টপিক এখানে আলোচনা করার মতো। তো সর্বপ্রথম হচ্ছে স্যার জাতকের মিথুন লগ্নের, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাল সর্পদোষ আছে, এবং কুলিক কাল সর্পদোষ যেহেতু লগ্নের দ্বিতীয় ভাবে রাহু। তো প্রথমত এই কাল সর্পদোষ যাদের হয়, কুলিক কাল সর্পদোষ যেহেতু দ্বিতীয় ভাবে, তো স্বাভাবিকভাবেই ধনভাবটা কিন্তু সব থেকে বেশি এফেক্টেড থাকে। কালসর্পদোষের আরো অনেক এফেক্টই পায়, কিন্তু এই কালসর্পদোষের ক্ষেত্রে ব্যক্তি ধনভাবে সবসময় তাকে বিভিন্ন রকম ভাবে বাধাগ্রস্ত হতে হয় এবং ক্ষতিগ্রস্ত হতে হয়। তো এই কালসর্পদোষের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বৃহস্পতি অথবা শুক্র যদি কোনোভাবে কানেক্টেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ছাড় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখবো যে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে কিনা এইখানে। আমরা লগ্নের যদি পরে বৃহস্পতির দৃষ্টি আছে কিন্তু আর কোথাও দৃষ্টি নেই। হ্যাঁ, লগ্নের উপর দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাহুর উপরে এখানে না, রাহুর মানে উপরে কারো কোনো দৃষ্টি নেই। এখানে কোনো দৃষ্টি দেখছি না। রাহুর উপরে, কেতুর উপরে কারো কোনো দৃষ্টি নেই। কারো দৃষ্টি নাই। স্যার কেতুর উপরে বৃহস্পতি একটা কিন্তু একটা রাহুদেবের একটা নক্ষত্রে বসে আছেন, এই দিকটা দৃষ্টি দেখবেন। আছে স্যার, ওই সেটা হচ্ছে মঙ্গলের, সরি, না, মঙ্গলের দৃষ্টি কেতুর পরে না নেই। মঙ্গলের দৃষ্টি মঙ্গল পায়নি, সেটা হচ্ছে সপ্তম ঘরে। তো এখন এইখানে সরাসরি কোনো দৃষ্টি না থাকার কারণে, এবং শুক্রেরও কোনো দৃষ্টি নাই, তো সেই ক্ষেত্রে সে
কালসর্পের ব্যাপারে কোনো ছাড় তো পাচ্ছে না। এখন এই ব্যক্তি আবার মাঙ্গলিক দোষযুক্ত। এই ব্যক্তির মঙ্গল হচ্ছে একটা পাপক গ্রহ, মিথুন লগ্ন না, তাহলে সাপেক্ষে একটা মঙ্গল। জায়গায় একটু আমরা ফাইনাল হয়ে যাই যে কালসর্প দোষে সাধারণত কুলিক কালসর্প যোগে ধনভাবে ধন সম্পদ নিয়ে বিপর্যয় থাকে, পারিবারিক অশান্তি থাকে, বিবাহের পরে অশান্তি থাকে, তাদের ভুল ভ্রান্তি থাকে, বংশ নিয়ে কিছুটা আহ, মানে নিষ্প্রভ থাকে, এগুলো আমরা জানি। তাছাড়া ধরেন অর্থ আসে কিন্তু ধরে রাখতে পারে না, হঠাৎ হঠাৎ ঋণী হয়, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত হয়। তারপরে ধরেন বিশেষ করে তার ভাষাগুলো তিক্ত হয়, মধুর হয় না। এমনকি আহ ভুলভাল কথাবার্তা বলার কারণে শত্রুতার সৃষ্টি হয়। সেই সঙ্গে সামাজিক সম্পর্ক কারোর সঙ্গে রাখতে চায় না, একা থাকতে চায়, একেবারে মানসিক অস্থিরতা থাকে, অকারণে ভয় পায়। এমনকি কারোর সঙ্গে মিশতে চায় না, মানে একটা উদ্বেগ তৈরি হয়। এটা হচ্ছে কলিকাল সর্পদোষের নিয়ম। তো সেই জি। ক্ষেত্রে এই প্রভাবগুলো তার জীবনে কি এমনকি হঠাৎ সংকটে পড়া, তারপরে গোপন শত্রু তো আমরা বলেছি। তো এই যে আহ জিনিসগুলো, এইগুলো কি আদৌ তার বর্ধিত হবে নাকি কোনো অংশে কমতে পারে? একমাত্র বৃহস্পতি শুক্র শুভ যদি কোনো যোগ তৈরি হয় তাহলে কালসর্পদোষ কমে, এটা আমরা কিন্তু ক্লাসে আমরা শিখিয়েছি আপনাদেরকে। তো সেই অনুযায়ী বৃহস্পতি শুক্রের কোনো শুভ প্রভাব কি এখানে আছে? যদি থেকে থাকে তাহলে কালসর্পদোষ একটু হলেও কমেছে কিনা। যদি কমে তাহলে তার জীবন জীবিকা কোন দিকে ভালো হতে পারে, আদৌ লেখাপড়াটা হবে কিনা, বা ধরেন লেখাপড়া করেছে কিনা যদি করে থাকে। কারণ কেতুর দশায় জন্মগ্রহণ করেছে, কেতুর পরে হচ্ছে শুক্রের দশা, বৃহৎ একটা সময়। তাহলে সেই শুক্রের দশা সে অতিক্রম ধরেন করেছে, করেছে কিনা, আচ্ছা ধরেন করেছে কিনা, বা চলছে শুক্রের দশা। এবার শুক্রের পরে তারপরে আসবে রবির দশা, রবি কিনা সেখানে পাপ। তাহলে উম আর রবির পরে তো আসবে হচ্ছে আপনার চন্দ্রের দশা, চন্দ্র কিনা শনি যুক্ত, বীজ যোগ যুক্ত। তারপরে মঙ্গলের দশা আসবে, মঙ্গল কিনা পাপ। তাহলে কেতুর দশায় জন্মগ্রহণ করেছে, কেতু নৈসর্গিক পাপ প্রথম কথা। দ্বিতীয় শুক্রের পরবর্তী দশা হচ্ছে শুক্র, সেই শুক্রের দশা এখনই চলমান। তাহলে চলমান থাকলে বিদ্যাভাবে নিজ গৃহে বসে আছে, কিন্তু দেবগুরুর সাথে, দেবগুরু আর দৈত্যগুরু একসঙ্গে মিলিত হয়ে গেছে। তো হয়ে সে শুক্রের গৃহে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে বসে। তাহলে এই শুক্রের দশাটা যদি আমরা বলি যে ভালো, শুক্র নিজ গৃহে বসে আছে, তাহলে বৃহস্পতির সপ্তম প্রবৃত্তি আর দশমের কর্ম, এ দুটি নিয়ে তো তার চিন্তা থেকেই যায়। তাহলে থেকে যদি যায় তাহলে সেই শুক্রের দশা অতিক্রম করবে কিভাবে? আচ্ছা করলো, ধরেন করলো, সে কর্ম পেলো না, বা লেখাপড়া ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম একটু আধটু করলো, বা নিজে পৈতৃক ব্যবসা বাণিজ্য কিছু করলো। কিন্তু শুক্রের দশার পরবর্তী যে রবির দশা আসবে, রবি তো এখানে পাপ, এক একটা পাপ উপরন্ত সে শনির নক্ষত্রে বসে আছে। তাহলে রবির দশা তো সে ষষ্ঠ ভাব, মানে রোগ ব্যাধি জীর্ণ শীর্ণ বা বহু রকম কষ্ট খেলে সে তার জীবনটাকে দেবে নষ্ট করে। তাহলে রবির দশা যখন নষ্ট করবে, রবির পরে আসবে চন্দ্রের দশা, চন্দ্র কিনা বীজ যুক্ত হয়ে শনি আহ, দ্বারা লগ্নে দৃষ্টি দিয়ে মানে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে বীর্য। তাহলে এই শনির দশায় তার জীবনকে তো লগ্নের যাবতীয় প্রবৃদ্ধি, যাবতীয় জীবিকা, যাবতীয় যোগ্যতা, যশ মান, ব্যক্তিত্ব, স্বভাব সবই তো নষ্ট করে দেবে। তাহলে নষ্ট করে দিলে আর জীবনে কি থাকলো? তাহলে চন্দ্রের পরে যে আর মঙ্গলের দশা, মঙ্গল সে আর এক পাপ, পাপগ্রহ, এবং সে ষষ্ঠ আয়পতি। তো তার জীবনের কোনো প্রত্যাশা প্রাপ্তি কিছু পূরণ হবে না, উপরন্ত ব্যাধি পীড়া নিয়ে সে ওই বিছানায় পড়ে থেকে হয়তো ব্লাড ক্যান্সার ম্যান্সার হয়ে হয়তো মরে যাবে এরকম। তাহলে এই ব্যক্তির জীবনে কি ভালো কিছু বলার সুযোগ আছে কি নেই? নাকি স্যার, আমরা এই দেখুন ব্যক্তির কয়টা দশা আগে ভেবে দেখুন, যে 6 দশা পর্যন্ত বিচার করি। তাহলে কেতু 1, দুই শুক্র 2, তারপরে রবি 3, চন্দ্র হচ্ছে 4, চন্দ্রের পরেই তো মঙ্গল 5, মঙ্গলের পরে কি, মঙ্গলের পরে রাহু। তাহলে রাহু কি বলবো, রাহু তো ধনভাবে। তার মানে 6 দশা পর্যন্ত একেবারে চরম বিপর্যয় ছাড়া কোনো ভালো কিছু কিন্তু তার নেই, 6টা দশা। তাহলে জি 6টা দশায় ভালো কিছু না থাকলে ইনার জীবনটা তাহলে কি ওই পথে পড়ে শেষ হবে, বা ইনি কি পথ শিশু, বা ধরেন এই পথে জন্ম হয়েছে, বা পথে ঘাটে লাঠিচড় খেয়ে বেড়াচ্ছে, বা ধরেন এর স্বল্পায়ু, না ইনি আদৌ বেঁচে আছে। আয়ু টায়ু বিচার ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই। মানে আসলে মানুষটি কি, মানুষটি আসলে মানুষ আছে, না এটা স্যার একটা কল্পিত প্ল্যানেট বানিয়ে দিয়েছে? কোনো কল্পিত প্ল্যানেট বানিয়ে দেয়নি, এটা হচ্ছে অরিজিনালি তার প্ল্যানেট। তো এটা বানিয়ে দেওয়া হয়নি, এটা অরিজিনাল প্ল্যানেট।
আমি শুধু গ্রহগণ যে আন্দাজে বসিয়ে দিয়ে বানিয়েছি তা স্যার কিন্তু বানাই। এই প্রশ্নগুলো আসতে হবে। জি তো এই এবার, হ্যাঁ, এবার আমরা একটু আসি দেখি আমাদের বিপ্লব কে মন্ডলের কাছ থেকে, যে আমি যে প্রশ্নগুলো করলাম, যে এই যে ছয়টা দশা যদি পাঠ অনুযায়ী আমরা বলতে বলতে যাই, তাহলে কেতুর দশা কি অতিক্রম করেছে, তারপরে শুক্রের দশা, এইভাবে পাঠ অনুযায়ী আপনি যদি সংক্ষেপে একটু বলেন। কেতুর দশা শুক্রের দশা এরপরে তো স্যার রবির দশা আসবে স্যার। হ্যাঁ, কেতুর পরে শুক্র, আহ, তারপরে রবি, তারপরে চন্দ্র, ঠিক আছে তারপর রবি মঙ্গল, এখানে তারপর হচ্ছে রাহু। আহ, এখানে রবি হচ্ছে ষষ্ঠ গৃহে স্যার বুধের সাথে না, রয়েছে। প্রথম কেতুর দশা আগে বলে নেন, প্রথম কেতুর দশা। ও অষ্টমে কেতু, আসলে লোকটা বেঁচে আছে কিনা, না অষ্টমে কেতুর সময় কোনো দুর্যোগ ঘটেছে কিনা, এটি একটু বলে আসেন আগে। এখানে অষ্টমে কেতু স্যার, এখানে তো অষ্টমে কেতু আবার রাহু রাহু দৃষ্ট শনির ঘরে আছে, এবং কেতু আছে স্যার আবার হচ্ছে মঙ্গলের নক্ষত্রে স্যার। সেই ক্ষেত্রে মঙ্গল তো এখানে রিপুপতি, ষষ্ঠপতি এবং আয়পতি। জি স্যার ষষ্ঠপতি এবং হচ্ছে কেতু মঙ্গল এদের ভিতরে স্যার হচ্ছে বন্ধু সম্পর্ক। সেক্ষেত্রে স্যার এখানে খুব একটা খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম, বরঞ্চ হচ্ছে আহ এখানে অষ্টমে কেতু থাকায় স্যার এ হচ্ছে আরো মানে গুপ্তবিদ্যা অথবা দেখা গেল এই ধরনের যে কোনো হচ্ছে আহ বিদ্যার জন্য তার জন্য আরো ভালো হবে। কিন্তু এখানে হচ্ছে আহ যদি রোগ ব্যাধির কথা চিন্তা করি তাহলে এখানে হচ্ছে তার একটু মানসিক জড়তা, চর্মরোগ এই ধরনের আহ জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, এরপরে স্যার আসতেছে হচ্ছে শুক্রের দশা। শুক্রের দশায় শুক্র স্যার এখানে হচ্ছে পঞ্চমে রয়েছে এবং হচ্ছে তার নিজ গৃহে আছে বৃহস্পতি বৃহস্পতির সাথে। এখানে বৃহস্পতি আছে লগ্ন সাপেক্ষে পাপ, কিন্তু এই জায়গায় নৈসর্গিক শুভ। এবং এখানে হচ্ছে শুক্র তার হচ্ছে মূল ত্রিকোণ এবং না উচ্চস্থ করে না, এখানে তার হচ্ছে মূল ত্রিকোণেই আছে স্যার। এবং হচ্ছে এখানে এরা হচ্ছে কোনো দৃষ্টি পায়নি। সেই ক্ষেত্রে এখানে পঞ্চমে শুক্র এবং বৃহস্পতি থাকায় আহ পঞ্চমে বৃহস্পতি থাকায় হ্যাঁ, কি উত্তর এলো তাহলে বিপ্লব এখানে বাবু? স্যার জি স্যার হ্যাঁ, তাহলে কি উত্তর পেলাম আমরা দশা অনুযায়ী, ক্রম অনুযায়ী? এই সময় স্যার হচ্ছে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে অথবা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে হচ্ছে এনার হচ্ছে আহ, মানে জীবনযাত্রা শুরু করতে পারেন শুক্রের দশার এই টাইমটাতে। তাহলে এনার কি লেখাপড়া হবে, শুক্রের দশায় কি লেখাপড়া হবে না হবে না? জি স্যার লেখাপড়া তো হবে, কারণ এখানে তো কেতুর দশায় সে 7 বছর অতিক্রম করতেছে, এবং হচ্ছে হ্যাঁ, এই তাহলে সময় তো তো সে শুক্রের তার 20 বছর। লেখাপড়া অলরেডি শুরু করতেছে স্যার। হ্যাঁ, এবং এর লেখাপড়া এবং শুক্র দশা যেহেতু 20 বছর থাকবে, সেহেতু এর মানে পড়াশোনার লাইনটা ইসের দিকে যেতে পারে, মানে ক্রিয়েটিভ ফিল্ডের যে কোনো কিছুর দিকে যেতে পারে স্যার। এবং এখানে আচ্ছা, শুক্র চলে গেল, শুক্র বাদ দিয়ে এবার শুক্রের পরে রবির দশা। হ্যাঁ এরপর হচ্ছে স্যার রবির দশা। রবি হচ্ছে ষষ্ঠ গৃহে আছে এবং হচ্ছে আহ পাপ, হ্যাঁ পাপ এবং নৈসর্গ শনি নক্ষত্রে বসে আছে, হ্যাঁ, অষ্টম এই নবম প্রতি নক্ষত্র। লগ্ন সাপেক্ষে পাপ, এবং হচ্ছে শনির নক্ষত্রে বসে আছে, এবং সাথে আছে বুধের সাথে আছে, বুধের নিজ নক্ষত্রে আছে, এবং এখানে আছে মঙ্গল এবং রাহু দৃষ্ট আছে। ঠিক আছে, এবং এরা দুইজনই আছে রবি বুধ দুইজনের সাথে আছে এদের সম্পর্ক সম থাকায় এই টাইমটাতে এখানে রবির দশা আসছে আবার 6 বছর। এখানে হচ্ছে
হ্যাঁ, রবির এই দশায় তার সময়টাতে কিছু হচ্ছে কি বিভিন্ন উনি একটা কিছু বিভিন্ন বলেন, হয় শত্রু। দুর্ঘটনা ঘটবে, নাই হয়তো তার বাবা হ্যাঁ মরে হ্যাঁ, যাবে, এই নাই হয়তো। টাইমটাতে এই টাইমটাতে হচ্ছে উনি বিভিন্ন ধরনের হচ্ছে শত্রু এবং হচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মাধ্যমে থাকতে পারে, এবং হচ্ছে আহ তার হচ্ছে মানে মাতুল গৃহের এখান থেকে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তার পোষ্য ব্যক্তি, কর্মচারী, শ্রমিক এগুলো নিয়েও সে হ্যাঁ হ্যাঁ, কিছু তার ভুগতে পারে। পারিপার্শ্বিক যে আছে লোকগুলো আছে এদের মাধ্যমে সমস্যার সম্মুখীন হতে পারে। এবং আহ হ্যাঁ, গেল রবি, সংক্ষেপে বলে যান। রবির পরে হচ্ছে আমাদের চন্দ্র। চন্দ্র তো শনি যুক্ত হয়ে 20 যোগ যুক্ত হয়েছে, তাহলে কি হবে? এখানে চন্দ্র শনি যুক্ত হয়ে বীর্যক তৈরি হয়েছে, এবং আছে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্ট স্যার এখানে। বৃহস্পতি দৃষ্ট না থাকলে এখানে আছে তার এই না, টাইমটাতে বৃহস্পতি একটু দৃষ্ট হলো কি করে? মঙ্গল দৃষ্ট হলো, শুধু বৃহস্পতি তো দৃষ্ট হয়নি। তো স্যার বলেছি। তৃতীয় ঘরে, বৃহস্পতি থেকে তৃতীয় ও ঘরে আছে শনিদেব, তৃতীয় স্যার হবে একটু না। ভুল হয়েছে, এটা বৃহস্পতি, এখানে আছে মঙ্গল দৃষ্টি পেয়েছে স্যার। হুম। এখানে মঙ্গল দৃষ্টি হয় এই সময়, তো স্যার হচ্ছে তাদের একটু তার মানসিক ভাবে হচ্ছে সে আনস্টেবল থাকতে পারে, এবং সে যে কোনো হঠকারী ডিসিশন নিতে পারে স্যার এই টাইমটাতে। এরপরে আছে মঙ্গলের দশা। মঙ্গলের দশা হচ্ছে মঙ্গল আছে চতুর্থে, আছে শনি দৃষ্ট হয়ে আছে স্যার এখানে। শনি দৃষ্ট আছে চতুর্থে মঙ্গল। স্যার এই সময় আছে তার ওনার হচ্ছে জমি জমা এই ধরনের, অথবা যানবাহন, মানে নিজের প্রচেষ্টায় যে কোনো কিছু এই ধরনের কোনো কিছু সে অর্জন করতে পারে। এবং পাশাপাশি এই টাইমটাতে তার, ওই সময় তার মাকেও হারাতে পারে, জি নাকি? স্যার, এই সময় তার হচ্ছে তার পরিবারের যে কাউকে বিয়োগ সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে স্যার। এরপর আসতেছে স্যার রাহুর দশা। রাহুর দশা, রাহু আছে স্যার দ্বিতীয়। এখানে কোনো, যা কিছু উপার্জন করেছে সব শেষ হয়ে হ্যাঁ, যাবে। কোনো দৃষ্টি পায়নি, এবং রাহু আছে বুধের নক্ষত্রে। এই সময় আছে তার যদি আছে এরপর পুরো মানে এখানে শুক্র এই, রবির দশা অথবা চন্দ্রের দশায় এনার লাইফে যে সাকসেস, এখানে তার অর্জিত কিছু সম্পত্তি এখানে ব্যয় হতে পারে। রাহুর দশার পরে আসছে বৃহস্পতি। পরে বৃহস্পতির দশায় এসে বৃহস্পতি পাপ, মানে সে আগে মাত্রা হারাইছে, এবার বাবাত্তাও হারাবে, মানে হারায় জীবনে আর কিছু থাকবে না, এই তো। বিষয়টা কিন্তু বৃহস্পতি, এরকম। জি স্যার এরকম এখানে কিনা? বৃহস্পতি, জি স্যার, হ্যাঁ, বিষয়টা এরকম না? জি স্যার এরকম হতে পারে। এরপরে স্যার শনির দশা। আর শনির শনির দশা দশা, পর্যন্ত বাঁচবে কিনা, ও শনির দশা আর যাওয়ার দরকার নেই। না, জি বৃহস্পতি পরে শনি দশা পর্যন্ত বাঁচবে কিনা, আমরা তো অষ্টম দশা পর্যন্ত যাব না, আমরা 6 দশার পরে আর যাব। তো আমরা রাহুর দশায় শেষ করে দিই, বৃহস্পতির দশায় সে যাবে কি যাবে না, তার সে তো আয়ু বিচার করে আসতে হবে। এবার চয়ন স্যার বাবু এনার একটু বলেন। এনার ছোট কালটা মানে বাল্যকালটা, কেতুদেব যেহেতু এখানে অষ্টমে বসে আছেন এবং ষষ্ঠ মঙ্গলের নক্ষত্রে বসে আছেন, মঙ্গল এখানে হলো ষষ্ঠপতি, তো তার ছোটবেলাটা একটু রোগগ্রস্ত, রোগ বিয়োগের মধ্যে দিয়ে গেছে, এটা বলা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, বাল্যকালে। বাল্যকালটা তার একটু রোগ বিয়োগের মধ্যে দিয়ে গিয়েছে, একটু লড়াই ঝগড়াঝাটি বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে গেছে, এটা একটু বলা যায় না? যেহেতু হ্যাঁ, এখানে যদি বলা যায় তাহলে ইনক্লুড করেন। হ্যাঁ, গেল। এবার বলেন, চয়ন বাবুর কোনো কথা কোনোদিন শুনিনি। চয়ন রায়। প্রণাম গুরুজি, অন্যান্য শিক্ষকদেরও প্রণাম। তো আজকে আমাদের সম্মুখে যে ছকটি আছে সেই ছকটি হচ্ছে মিথুন লগ্নের। মিথুন লগ্ন সাপেক্ষে রবি মঙ্গল বৃহস্পতি তিনটেই পাপগ্রহ, শুক্র একমাত্র শুভগ্রহ। চন্দ্র যদি কোনো গ্রহ দ্বারা পূজিত না হয় তাহলে চন্দ্র কোনো মন্দ ফল দেয় না। তো সেই ক্ষেত্রে গুরুজি এবং অন্যান্য সহপাঠী যারা আছেন তারা ওনারা প্রথমেই বলেছেন যে দ্বিতীয় ভাবে যেহেতু রাহু বসে আছেন, বা দ্বিতীয় ঘরে, অষ্টম ঘরে কেতু বসে আছেন, দুইটি ঘরেই যেহেতু বিপরীতমুখী ঘরে যেহেতু রাহু কেতু বিদ্যমান আছে, তো সেই ক্ষেত্রে কলিক কালসর্প দোষ হয়েছে। কলিক কালসর্প দোষকে যদি এখান থেকে বাঁচার যদি কোনো রাস্তা থাকে, বা এখান থেকে যদি বেরিয়ে আসার কোনো রাস্তা থাকে, তাহলে আমাদের গুরুজি বলেছেন যে বৃহস্পতি এবং শুক্রের কৃপা এখানে বিদ্যমান প্রয়োজন। কিন্তু বৃহস্পতি এবং শুক্রের কৃপা এখানে পাওয়া যাচ্ছে না কেন? বৃহস্পতি হচ্ছে 15তম নক্ষত্রে রয়েছে। 15তম নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, যেটা সাথী নক্ষত্র, যেখানে বৃহস্পতি কৃপা পাওয়াটা একটু দুষ্কর বলে মনে হয়। শুক্র যদিও তার নিজ গ্রহে 16তম নক্ষত্রে বসে আছে, 16তম নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, সেই ক্ষেত্রে
এখানে হচ্ছে যে শুক্র যেহেতু দৈত্যগুরু এবং বৃহস্পতি নক্ষত্র যেহেতু দেবগুরুর কৃপা এখানের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে এই অংশটাতে পঞ্চম ঘর থেকে ওনার উচ্চশিক্ষার একটু সম্ভাবনা আছে। এবং পঞ্চম ঘর থেকে আমরা যে বিষয়গুলো বিবেচনা করি, যেমন এখানের মধ্যে জ্ঞান, বিদ্যা, সন্তান, বুদ্ধি, প্রেম, সৃজনশীলতা, মাতা পিতার প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলো ওই ব্যক্তির কাছে পাওয়া যাবে। এইটুকু যদিও ওনার তাহলে এই অংশ দেখার পূর্বে চতুর্থ ঘর যেখান থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়, তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই জাতকের একটু কষ্ট হতে পারে, যেহেতু মঙ্গল এখানে বিদ্যমান আছেন। তো মঙ্গল কিন্তু আবার এখানে 10তম নক্ষত্র। তো এই নক্ষত্রটা হচ্ছে পূর্বাষাঢ়া বা শুক্রের নক্ষত্র, এখান থেকে উনি একটু সহযোগিতা পাবেন। যদিও মঙ্গল চতুর্থ ঘরে আছেন, চতুর্থ ঘরে কিন্তু উনি পূর্বাষাঢ়া, আহ, তো সরি, এটা কেতু নক্ষত্রে আছেন। কেতু নক্ষত্রে থাকার কারণে ওখানে একটু সমস্যা হবে ওনার। যদি উনি প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন করতে পারেন, তাহলে উনি উচ্চশিক্ষা সহ এই অংশগুলোতে উনি সম্পন্ন করতে পারবেন। তো উনার যদি এখান থেকে উন্নতির একটা বিষয় থাকে, তাহলে আমি দেখতেছি পরিশ্রম এবং শিক্ষা ছাড়া এবং গুরু কৃপা ছাড়া ওনার এই উন্নতিটা কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু শুক্র হচ্ছেন এখানে দত্তগুরু এবং 16তম নক্ষত্র যা রয়েছে সেটা কিন্তু বৃহস্পতির বিশাখা নক্ষত্রে আছেন। একমাত্র উনার যদি দৈত্যগুরুর কৃপা আছে এবং বৃহস্পতির যদি একটু কৃপা থাকে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আছেন, তাহলে উনার দ্বারা যেহেতু অন্যান্য দিকে ওনার সবকিছুই গুরুজি এখানে এই যে বিষয়টা এখানে 6টা যে দশার কথা বললেন, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, কোনো দিকে যেহেতু দশা সংক্রান্ত বিষয়ে উনারও কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে যে আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র গুরু কৃপা হলেই উনি এই যাত্রায় বেঁচে যেতে পারেন আর কি। এখন সেটা কালসর্প দোষী হোক বা যত কিছুই হোক, এই অংশটা থেকে আমার কাছে মনে হয় একটু ভালো। তবে ধনের ক্ষেত্রে ওনার না ধন্যবাদ, পিছু খুব পিছু ভালো যাওয়াটাই উত্তম। শিক্ষা নেওয়ার জন্য। আমরা চয়ন বাবুকে ভেবেছিলাম যে উনি চুপ করে বসে থাকেন, আসলে দেখেন নীরজ স্যার, আপনার শিক্ষার্থীরা কবে কবে জ্যোতিষ হয়ে গেছে। আমি আজকে শুরুতে বললাম যে এখন কিন্তু নামের আগে অ্যাস্ট্রোলজার যোগ করে দিয়ে আমাদের নোটিশ ফোটিশ দেওয়া উচিত, কিন্তু এখন আর জ্যোতিষ শিক্ষার্থী হিসাবে কিন্তু আর নোটিশ দেওয়া চলবে না। এই প্রাথমিক ব্যাচ এবং উচ্চতর ব্যাচ, এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে স্যার আপনাকে। তো আমরা এবার আসবো একটু রত্নবাহু বলরাম দাস। হরে কৃষ্ণ। তো প্রভু, আপনি একটু বলবেন যে এই কালসর্প দোষ এবং এই মাঙ্গলিক দোষের আদৌ কি কোনো প্রতিকার দেওয়া সম্ভব? 6টা দশা তো গেল একেবারে, মানে 6টা দশার কোনো দশাটাই তো সে ভালো পাচ্ছে না। তাহলে তার বাবা মা কি কোনো প্রতিকার দিয়ে তাকে কোনোভাবে ভালো কিছু করতে পারে কিনা, বা তার দুর্যোগটা একটু কাটাতে পারে কিনা, আহ এইরকম ব্যাপারে। স্যার, এখানে দেখলাম যে এ, মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ কারক গ্রহ এবং সাত গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি, রবি, আর শনি মুখ্য মারক গ্রহ। এখানে একদিকে আহ, একদিকে হচ্ছে কালসর্প দোষ, আর দিকে হচ্ছে মঙ্গলের দোষ। এখন এখন স্যার, আমি একটা একটা করে দেখতেছি যে রবিকেও প্রতিকার দেওয়া যাবে না, যেহেতু উনি শনি নক্ষত্র আছে। আর চন্দ্র 19 নক্ষত্র থেকে তাকেও কেতু নক্ষত্র থেকে তাকেও প্রতিকার দেওয়া যাবে না। এবং মঙ্গলও মঙ্গলের যোগ সৃষ্টি হয় সৃষ্টি করছে। এবং বুধও তার আহ, বুধ লগ্নপতি হলেও কি, লগ্নপতি এবং চতুর্থপতি হলেও কিন্তু উনি ষষ্ঠ ঘরে থাকাতে ওনার ওনার প্রতিকার দেওয়া যাবে না। কিন্তু এখানে তবে বৃহস্পতি 16 নক্ষত্রে সে সেটা কিন্তু সপ্তমপতি, তাও কিন্তু পাপগ্রহ পাপগ্রহ হয়। এবং এখানে শুক্র 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 স্যার 15 নক্ষত্র না স্যার? স্যার শুক্র শুক্র হচ্ছে 16 নম্বর 15 নক্ষত্র, 16 মানে বিশাখা আচ্ছা নক্ষত্র। ষোলোতে ষোলোতে বিশাখায়। আচ্ছা, বিশ্বক নক্ষত্র, বিশ্বক নক্ষত্র শুক্র হচ্ছে আহ, বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্র হলে আচ্ছা, এখন শনিও কেতু নক্ষত্রে থাকাতে তাও হচ্ছে না বা থাকে ক্ষতিকর। এখন স্যার আমি চিন্তা করছি যে এখানে আমার জ্ঞান মতে যা করতেছি, এখানে শুধু একমাত্র প্রতিকার দিয়ে শুক্রের প্রতিকার দিয়ে যদি শুভ গ্রহ কিন্তু শুভ আরো একটু শুভ করা যেতে পারে, তার পঞ্চম ভাব একটু
বল বলবৎ হলো। পঞ্চম ভাব যদি বলবৎ হয়, তার শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান গরিমা সবকিছু একটু ভালো হবে স্যার। আর আর এদিকে চন্দ্রেরও কিছু প্রতিকার দেওয়া যাবে না, সবকিছু এদিকে একটা একটা করে দেখলাম স্যার। স্যার এই প্রতিকার নিয়ে আমি একটু কিছু বলবো। হ্যাঁ, বলেন। বলছি স্যার, এখানে কালসর্প দোষকে যদি কম করানো যায় তাহলে একটাই উপায় আমি দেখতে পাচ্ছি। এখানে বৃহস্পতি দেব রাহু দেবের নক্ষত্রে বসে আছেন, 15 নম্বর নক্ষত্রে, মানে রাহু বৃহস্পতি যোগ সৃষ্টি হয়েছে এখানে, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি হয়েছে। তো এখানে রাহু বৃহস্পতিকে যদি এক করে কোনো রত্ন দেওয়া যায়, যেমন হচ্ছে হলো হলুদ গোমেদ বা গোমূত্র, যে গোমেদটা আছে যেটা রাহু এবং বৃহস্পতি মিলে তৈরি, মানে দুটোকে মিলে যেমন রত্ন দেওয়া যায়, তো দুজনে আর কি ঠান্ডা করা যেন, তো এই রত্নটাকে দিয়ে এই কলসর্প দোষটাকে একটু ঠান্ডা করা যায় না? স্যার হ্যাঁ, এখানে সুন্দর বলেছেন। বৃহস্পতির হ্যাঁ স্যার, আমি শুনতে পেলাম না, কি বললেন? হ্যাঁ, সুন্দর স্যার বলেছেন, এখানে আমরা এটা একটা নোট রাখতে পারি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। তাহলে দেখেন এমনি নীরজ স্যার, আপনাদের শিক্ষার্থীরা গোমূত্র গোমেদও কিন্তু চেনে, বুঝলেন? হ্যাঁ স্যার, এখন বুঝুন, দেখেন শেষ সময় পেটের থেকে কিভাবে বের করতেছি, দেখেন। এটা রাহু কেতুর দিন স্যার, এই রাহু হচ্ছে হ্যাঁ, বের করে দিচ্ছে। হ্যাঁ, বের করে দিচ্ছে। সুন্দর গোমূত্র কালারের গোমেদ বা দহিকাল গোমেদ। আচ্ছা, যাই হোক, সুন্দর হলো। তারপরে আপনি একটু অ্যাড করলেন, যাই হোক রত্নবাহু বাবু। আর স্যার তাহলে এখানে ফাইনাল আমিও প্রতিকার এই কি আসলো? এইটা এটা এটা ফাইনালটা হচ্ছে স্যার। আমি এই এই দেখছি যে সপ্তম এবং দশম দশম ভাবের অধিপতি বৃহস্পতিকেও যেটা আমি পরে বলবো, সেটা সেটা পরে বলার কারণে তো উনি তো বলছে। তবে বৃহস্পতির বৃহস্পতির প্রতিকারটা স্যার একটু দেওয়ার খুব প্রয়োজন আছে এখানে। খুব তো আমি দরকার, মনে আচ্ছা। করতেছি সুন্দর। খুব দরকার এটা। ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের ম্যাডামদের মধ্য থেকে একটু ঝুমা রানী চৌধুরী, না? ঝুমা চৌধুরী আর ঝুমুর পাল, আর আছেন আমাদের সোহানা ম্যাডাম। তাহলে ঝুমা রানী চৌধুরী আগে বলুন, তারপরে সোহানা ম্যাডাম বলেন। ঝুমা চৌধুরী বলুন। সোহানা ম্যাডাম তো নেই এখন। স্যার এখানে আপনি যে একটা মিউট আছে, মিউট ক্লাসে আছে। বলছিলেন স্যার। ঝুমা স্যার দিদি এখানে আপনি মিউট একটা আছে। ক্লাস ঝুমা স্যার ম্যাডাম বলেন। মিউট করে আপনার। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আপনি একটা ক্লাসে বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র যদি থাকে, আহ, এক ঘরে থাকে, সেটা আহ, গুরুচণ্ডার গুরুচণ্ডাল হয়। দোষ। শোভনা, হ্যাঁ, শোভনা, গুরুচণ্ডার শোভনা। হুম, হুম, দোষটা এখানে স্যার আছে। এখানে যদি গুরুচণ্ডার দোষ থাকে স্যার, এখানে বৃহস্পতি যদি প্রতিকারটা দেওয়া হয়, তাহলে সপ্তম সপ্তম এবং এই দশম ভাব দশম বাঁচে। ক্ষেত্র দশম ভাব বাঁচবে। বাসে কিন্তু। হ্যাঁ, দশমটা বাসে হুম, এখানে। হুম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, স্যার, ওটা বুঝতে পেরেছি, যদি আপনার দশম ওই ভাব। কথাই বুঝতে পেরেছি, বা হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, বৃহস্পতিকে যদি ওইখানে কোনোভাবে শান্ত করে দেওয়া যায় তাহলে সপ্তম দশম শান্ত ভাব করে দাও, বাঁচে। হ্যাঁ, সপ্তম এটা দশমটা মনে বাসে। হয় সবাই আচ্ছা আচ্ছা বুঝতে স্যার পেরেছে। আচ্ছা স্যার, এখানে ওই যে সপ্তম ভাব বাসে ঠিক আছে, কিন্তু এখানে যে সপ্তম ভাবে যে শনি এবং চন্দ্র যুগ করে যে বীজ যোগ তৈরি করছে, তাতে কিন্তু কিছু সমস্যা হবে না স্যার? হ্যাঁ, হবে। হ্যাঁ, হবে তো বটেই। ওই এটাই ওটা আমি বলছিলাম। আলোচনা করছি, পরে কই ম্যাডাম বলবেন, ঝুমু হ্যাঁ, চৌধুরী, ঝুমা চৌধুরী। স্যার এইখানে যে বললো যে বৃহস্পতি এবং রাহুর রত্ন, স্যার এখানে শুক্র তো বৃহস্পতির জন্য পাপক গ্রহ, এবং শুক্রের মূল ত্রিকোণস্থ হয় 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত। হুম। তাহলে এখানে কি স্যার দেওয়া যায় রত্ন? যায় কিনা সেটা তো বলবেন, আপনি বলবেন। স্যার এটা বুঝতে পারতেছি না দেওয়া যায় কিনা।
আচ্ছা, যাই হোক, অনুধাবন করে তাহলে আপনি নোট করেন, নোট করে আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যে আপনার কি প্রতিকার দেওয়া যায়। যাই হোক, সোহানা ম্যাডাম তো নেই, তাহলে এবার আর কি বলবেন আপনাদের ভিতর থেকে? স্বেচ্ছায় কে বলবেন, বলেন। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা কালসর্প দোষের দিন জানছিলাম যে আসলে কালসর্প দোষ থেকে বাঁচাতে পারে কিন্তু শনি এবং রবি এবং চন্দ্র। হুম। এখানে এখন স্যার রবিচন্দ্র বাঁচাতে পারে তিথিগত কারণে। সে তো কৃষ্ণপক্ষে, ওই সরি, শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে তিথিগত কারণে, কিন্তু বৃহস্পতি শুক্র বাঁচাতে পারে, এটা কিন্তু আমরা বলেছি। জি স্যার, তিথিগত অবশ্য এখানে ছিল, যে তিথিগত ব্যাপারটাও ছিল। তিথিগত ব্যাপারে রবির পরে চন্দ্র, যেহেতু সে শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছে, কিন্তু শুক্লপক্ষ থাকলেও তার জীবনটা অন্ধকার, শনি চন্দ্র বীর্যোগ হওয়ার কারণে। এখন স্যার এখানে এখন এখানে বৃহস্পতি শুক্রের যে স্যার আম, এরা যেহেতু স্যার বাঁচাতে পারে, কিন্তু দুইজন বসে আছে স্যার একই গৃহে। এখন শুক্র আছে স্যার আবার মানে স্বক্ষেত্রী। ওইদিকে বৃহস্পতি সেও আবার নিজে আছে শুক্রের নক্ষত্র নিয়ে। আবার এই মিথুন লগ্নে আমরা দেখতে না, পাচ্ছি যে বৃহস্পতি রাহুল নক্ষত্র নিয়ে আছে, শুক্রের নক্ষত্র ও বললে হবে না, সরি, রাহুল নক্ষত্র। রাহুল নক্ষত্র স্যার, রাহুল নক্ষত্রে 15 নম্বর নক্ষত্র রাহুতে আছে। এখন আবার যেহেতু স্যার ওরা একই ঘরে বসে আছে, এই জন্য আবার ওদের সক্ষেত্রী হয়ে শুক্র অলরেডি শক্তিশালী। এখন বৃহস্পতিকে যদি আর একটা শক্তিশালী করা হয়, তাহলে তো স্যার দুজন মারামারি করতে পারে। এই জন্য আমার একটা কনফিউশন আছে স্যার এখানে। তখন লেখাপড়াটা বন্ধ হয়ে যেতে পারে। স্যার এই জন্য আসলে উম, মাথায় ঢুকতেছে না যে কোন প্রতিকার দেবো, যে প্রতিকারে দিয়ে যে তাহলে আমি যে বলেছি যে আমি যদি জীবনে কোনোদিন কোনো শখ ক্লাসে দেই, তাহলে সেটার ভিতরে রহস্য লুকিয়ে থাকে। আসলে এটার মধ্যে কি রহস্য আছে? স্যার আছে মনে হচ্ছে 100% আছে স্যার। স্যার এখানে অনেক রহস্য আছে স্যার, এখানে তাহলে স্যার অনেক শখটা কিছু সবাই আছে। খাতায় লিখেছেন তো? হ্যাঁ খাতায় স্যার, এবার আমি আমি একটু লিখে কথা রাখছি। বলবো, দেখেন রহস্য কোথায়। সবাই খাতায় স্যার ছকটা আছে করে তো স্যার, নিয়েছেন? আছে অবশ্যই। জি স্যার। তাহলে আমি এবার একটু বলতে পারি? জি জি স্যার, স্যার করছি স্যার। বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন স্যার। তাহলে দেখুন, প্রথম কথা বলবো যে সমস্ত গ্রন্থাদি রচিত হয়েছে লগ্ন সাপেক্ষে, এবং সেই লগ্ন সাপেক্ষে আপনারা যখন বললেন, তো আমি নিজেও কিন্তু দেখতে পাচ্ছি যে 6টা দশা পর্যন্ত তার জীবনে, মানে মনুষ্যত্ব, জ্ঞান গরিমা, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ, আহ, বা অর্থ, তারপরে তার যশ, তার মর্যাদা, তার জীবিকা, মানে কোনো কিছুতে তার ভালো নেই। তাহলে শাস্ত্রে যে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয়, সকল প্রকার তার মধ্যে রয়েছে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করছিলেন, সেদিন কারাগারে জন্মগ্রহণ করছিলেন। তো কারাগারে জন্মগ্রহণ করার পরে একটু উলুধ্বনি দেওয়ারও কিন্তু লোক ছিল না। সেদিন কেউ শাঁখ বাজায়নি, কেউ উলুধ্বনি দেয়নি। অর্থাৎ ওই যে আপনারা ইয়ের সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনেননি? সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে উম ওই ঠাম্মি শুধু উলু দিল, মানে ওই যে আহ হলো না তো ছেলে, মানে মেয়ে হয়েছে, মানে জি স্যার, জি স্যার। হ্যাঁ গান দেখি, আছে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, আহ কি যেন ওই গানটায়, যে কেউ একটু সেই আতুর ঘরে শাঁখ বাজায়নি, কেউ একটু উলু দেয়নি, শুধু ঠাম্মি একটা উলু দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিনও কিন্তু শাঁখ বাজেনি, কোনো উলু দেয়নি। এমনকি কারাগারে জন্মগ্রহণ করার পরে আপনারা জানেন, সেই দুর্যোগ ঝড় বৃষ্টির মধ্য দিয়ে যমুনা পর্যন্ত শুকিয়ে গেছে, সেখানে বাসুদেব উনি ঝাঁকায় করে বা ডালায় করে বা ঝুড়িতে করে সেই কৃষ্ণকে মাথায় করে নিয়ে গেছেন। আর যমুনা শুকিয়ে যায়নি, অনন্তনাগ পিঠ ভাসিয়ে দিয়ে উনাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে নিয়ে বাঁচিয়ে রেখেছে। অথচ ভগবান রামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছে, সেদিন কিন্তু রাজ্যে একটা সাড়ম্বরে বিশাল, আরে বাপরে, ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছে অযোধ্যা নগরী। অযোধ্যা নগরী বলতে পুরো সেই অবিভক্ত ভারতের মধ্যে কিন্তু একটা সাড়া পেয়ে গেছে। তখন তো আর এত মাইক, সোশ্যাল মিডিয়া বা এত ক্যামেরা ম্যামেরা ছিল না, তারপরেও মানুষ জেনে গেছে। তো ধরেন লগ্ন হচ্ছে জন্ম সময়, সময়টা এই শিশুটি জন্মগ্রহণ করেছে সিজারে, হাসপাতালে। তাহলে সিজার হয়েছে হাসপাতালে করেছে, এমন হতে পারে যে ওই ডাক্তারের সময় অনুযায়ী করেছে, উনার ভাগ্য ওর উপরে কাজ করেনি, বা দেখা যাচ্ছে ওই হাসপাতালের টাইমের সাথে মেলেনি, বা তার
হয়তো মায়ের সেই গর্ভবতী মা তার ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারেনি, একটু সহ্য করার চেষ্টা করেনি, যেহেতু আহ এমনি দেখা যাচ্ছে তার জন্মগ্রহণ করিয়ে দিয়েছে। এখানে কিন্তু ইচ্ছাকৃত ভাবে কিছু ফরমাদি থাকে লগ্নের উপরে, সিজারিয়ান বাচ্চাদের ক্ষেত্রে থাকে। যদিও আমরা শিশু সূর্যের আলো পাওয়া পর্যন্ত বা জগতের আলো পাইলেই আমরা জন্মগ্রহণের সময়টা বলি। তো একই সঙ্গে আমি কেসিপাল বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছে যে আপনারা শুধু লগ্ন নয়, রাশিকে গুরুত্ব বেশি দেবে। তাহলে রাশিকে যদি গুরুত্ব দেই, লগ্ন সাপেক্ষে কোনো কিছু ভালো নেই, আপনাদের সাথে আমি একমত আছি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনাদের শিক্ষাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা শুধু আমার কাছ থেকে শেখেননি, অনেক জায়গা থেকে শিখেছেন, এবং সেই শিক্ষাকে অবশ্যই অবশ্যই আমি সেটি স্বীকার করে নিলাম মনের থেকে, যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। কিন্তু আমি যেটি বারবার বলি যে হুম, রাশিকে একটু গুরুত্ব দিতে। তাহলে এই শিশুটি যখন আমার কাছে আহ ভাগ্য বিচার করতে যখন আসে, তখন কিন্তু আমি আহ দেখি, আমি বললাম, প্রথম কথা বললাম যে এ জন্মগ্রহণ করে, অন্তত অনেকে দেখা যায় যে ওই আহ, জন্মগ্রহণ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা রিক্সা পর্যন্ত জোটে না, ওই আড়কুলা করে গরমে খা খা রোদ্রে, যদিও এই সময় গরম না, শীতকাল কোন কাল তা জানি না, মনে নেই এখন। তো ধরেন একে অন্তত পক্ষে ওই যানবাহনের অভাব হয়নি, সে বাহনে চড়ে বাড়ি যাওয়ার কথা, এইরকম সন্তান আপনার। বললাম যে এ কোনো চিকিৎসালয়ে জন্মগ্রহণ করেছে, এবং অবশ্যই বাবা ধনী মানুষ ছিল, যানবাহনে করেই নিশ্চয়ই বাড়ি গেছে। তা বললো হ্যাঁ, যানবাহনে করে বাড়ি গেছে। আমি বললাম এই জন্মের পরে আমূল পরিবর্তন ঘটেছে আপনার। আমি দেখিনি, একেও দেখিনি, এর বাবা মাকেও দেখিনি, এখানে অনলাইন পরামর্শের সব। তো বললো, স্বীকার করলো যে হ্যাঁ করেছে। আমি বললাম যে এ এ আপনার দ্বিতীয় সন্তান হবে, প্রথম সন্তান নয়, দ্বিতীয় সন্তান হবে। তাও মেনে নিল। এইবার উনি এত স্লে ফাঁকা, উনি বললো তাহলে প্রথম সন্তান কি হবে? আমি বললাম এই সন্তান তো ছেলে দিলেন, এর বিপরীতটাই হওয়ার কথা। এটা খাটবে কিনা জানি না, এই অল্প সময়ের মধ্যে এটা বলা সম্ভব নয়। তবে প্রথম জন আপনার কন্যা হওয়ার কথা, বা এর আগের জন কন্যা হওয়ার কথা, সেটাও নাকি মিলেছে। এইটা মিলার পরে তারপরে বললাম যে জীবনে ইনি শিশুবেলায় কিছু অসুস্থতায় ভুগতেই পারে, মৃত্যুসম যন্ত্রণা দিতেও পারে। তবে ধরে নেবেন আপনার বংশকে চমকে দেওয়ার মতো মানুষ হবে এ, এবং এমন নন্দিত মানুষ হবে যে জগৎ সেটি স্বীকার করে নিতে বাধ্য হবে। এবং বর্তমান সময়েও তার আভাস আপনার পেয়ে যাওয়ার কথা। অর্থাৎ সে হাত উঁচু করবে, তার আলোর রে কিন্তু গোটা পরিবারকে শান্ত করে দেবে। এমন এক ধরনের স্পিরিচুয়াল শক্তি সম্পন্ন একটা মানুষ হবে আপনার এই সন্তান। এই বলার পরে উনি আরেকটা ছবি তুলে পাঠিয়ে দিলেন, আর এক জ্যোতিষকে দিয়ে বিচার করেছেন। সেই ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, একটা লেমিনেটিং করা কার্ড, কার্ডের পিছনে প্রতিকার দেওয়া। সেই প্রতিকারে দেওয়া ছিল রক্তপ্রবাল, গোমেদ এবং চুনি, এই তিনটি প্রতিকার দেওয়া ছিল। তো সুনীল স্যার, আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমার স্যার একটু ফোন দিয়েছেন, আমি একটু কথা বলে নিই। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিনতে পারবো না স্যার, ক্লাসে আছি। খুলনায়, খুলনায় ক্লাসে আছি স্যার। সেখানে 11টায় যাওয়া। প্রকল্প দেওয়া যায় না মামুলি দোষে, যতটা জানি আমি। এটা কিছু জ্যোতিষের এখানে দেওয়া যায় পেয়েছে না। যে মাঙ্গলিক দোষ দেখলেই রক্ত প্রবাল দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের কিন্তু এখানেও দেয়, রক্ত প্রবাল দিয়ে এখানে দেয় কিন্তু এটা অনেকে একটা রং নিয়ে এসে। প্র্যাকটিস। সুদীপ্ত ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে দাদা, দেখছি যে এই আপনার রাহু এবং কেতু যদি একসাথে থাকে বা সেটাকে আমরা এই ইয়া তো ট্রানজিট। আমরা পার্থক্য এই ক্ষেত্রে ধরি। আপনাদের বলেছিলাম যে রাশিকে একটু গুরুত্ব দিন। দেখুন ধনু হ্যাঁ রাশি, হ্যাঁ। যদি আপনার ধনু রাশিকে ধনু লগ্ন ধরেন, তাহলে শুক্র কিন্তু পাপক গ্রহ, যে পাপক গ্রহ কিন্তু নিজ গৃহে একাদশে বসে আছে। তাহলে শুক্র ষষ্ঠপতি, তখন ষষ্ঠ এবং আয়পতি, আয় ভাবে বসে আছে পাপ গ্রহ।
তাহলে পাপ জিনিসগুলো টেনে নিয়ে আসবে। কিন্তু লগ্ন সাপেক্ষে এই ধনু রাশি সাপেক্ষে ধনপতি এবং তৃতীয় পতি শনি মারাত্মক মারক গ্রহ। সেই মারক গ্রহ লগ্নে থাকার কারণে ওই মারকত্ব দোষ টেনে যতটুকু নিয়ে আসছে ততটুকু ভস্ম করে দিয়েছে। এবং অষ্টমপতি চন্দ্র, এই রাশির অষ্টমপতি চন্দ্র রাশিতে এসে বিষযুক্ত হওয়ার কারণে বিষে বিষ ক্ষয় করেছে। মঙ্গল এই লগ্ন এই রাশির পঞ্চম এবং দ্বাদশপতি ব্যয় করে। সেই মঙ্গল শুভকারক গ্রহ, কিন্তু সে দশম ভাবে বসে আছে। কার নক্ষত্রে? বুধের নক্ষত্রে। না সরি, 14 নম্বর মানে ওই মঙ্গলের নক্ষত্রে, নিজের নক্ষত্রে বুধের গৃহে। তাহলে বুধ এবং মঙ্গল কিনা ক্ষেত্র বিনিময় করেছে। আর এই লগ্নের ভাগ্যপতি মানে রাশির ভাগ্যপতি রবি দ্বাদশে, ধনু লগ্ন সাপেক্ষে রবি শুভকারক গ্রহ দ্বাদশে ব্যয়ের ঘরে গিয়ে শনির নক্ষত্রে থাকার কারণে, শনির নক্ষত্রে থাকার কারণে ভাগ্যপতি ব্যস্ত হয়ে যে ব্যয় করাবে, সেই ব্যয়টা শনির নক্ষত্রে পাপ নক্ষত্রে থাকার জন্য ব্যয়টা উড়িয়ে শেষ হয়ে গেছে। যার জন্য তার বাবা টাকার কুমির হয়েছে, উত্তরবঙ্গের মানুষ এবং মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষ। বুঝতে পেরেছেন? এইবার টাকার কুমির হয়েছে সেই, এই এই সন্তান জন্মের পরে। এইবার তারপরে কি হয়েছে, সেখানে তখন দ্বাদশে বুধাদিত্য যোগ, আর ওইটি কাজ করেনি। কিন্তু কাজ করেছে কি, রবিকে কিনা বাঁচিয়ে দিয়েছে। রবিকে মানে তখন রাশির ভাগ্যপতি, লগ্নের তৃতীয় পতি, ধৈর্যের পতি, সে ব্যস্ত হওয়ার কারণে ওই আগের যে পাপ ফলটা কিন্তু নষ্ট করে দিয়েছে। এইবার শনি যখন মঙ্গলের উপর দৃষ্টি দিয়েছে, তখন মঙ্গল কি হয়েছে, এই লগ্নের ষষ্ঠ এবং আয়পতি মঙ্গল ধনু রাশির সাপেক্ষে আমরা মঙ্গলকে শুভকারক বুঝছি। তখন এই পাপ শনি দৃষ্টি দেওয়ার কারণে নৈসর্গিক যে পাপ গ্রহ মঙ্গল, সে যে মঙ্গলের নিজ নক্ষত্রে থেকে তার যে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলোকে বিলীন করে দিয়ে গবেষণার দিকে তাকে ধাবিত করেছে। কর্ম ছাড়া 1 মিনিটও এই সন্তান থাকে না, 1 মুহূর্ত না। সে শিক্ষার ফাঁকে ফাঁকে সে কিন্তু বহু রকম কর্ম, বহু রকম প্রতিভা। তার সাথে কথা বলতে যে, প্রথমে তো কথা বলবো না, তারপরে যখন বললো ছেলের সাথে তাহলে একটু কথা বলেন, কথা বলতে গিয়ে কোন সময় 12-13 মিনিট কথা বলে ফেলেছি তার কোনো খোঁজই নেই। এত আনন্দ আমার লেগেছে যে আমি 12-13 মিনিট ওই এই সন্তানটির সাথে কথা বলেছি। এত সময় এমনি তো 10 মিনিট হলে মাথা গরম হয়ে যায়, 10 মিনিটের পরে আর কথা বলি না। তো একটি প্রেডিকশনে 10 মিনিট বলার পরে বাবা মা দুইজনে জিজ্ঞেস করতেছে, তারপরে ছেলে জিজ্ঞেস করতেছে, সেই ছেলের সাথে আমি আরো 12-13 মিনিট সময় দিয়ে মানে টোটাল 28-29 মিনিট কথা বললাম এই পরিবারের সাথে। এবং আমি কিন্তু সকল দিকগুলোকে, ম্যাক্সিমাম দিকগুলোকে পজিটিভ বলে বলেছি, সকল দিকগুলো কেটে সে দুর্বার গতিতে এগিয়ে যাবে। আজও পর্যন্ত এগিয়ে চলছে। যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে তাহলে পরে কি হবে সেটি কিন্তু জানি না। আর আমি সেক্ষেত্রে কিন্তু ওনাকে প্রতিকার কি দিয়েছি, আমি শ্বেত গোল্ডেন পোকরাস, ওই সরি শ্বেত গোল্ডেন ক্যাটসাই দিয়েছি। কারণ এই রাশির ধনভাবে কেতু, আর হচ্ছে লগ্নের অষ্টমে কেতু, কেতুকে বাঁচানোর জন্য যেহেতু সাদা দিয়েছি, এই রাহুটা চন্দ্রের গৃহগত হওয়ার কারণে সাদা রঙের ক্যাটসাই দিয়েছি। সাদা এবং গোল্ডেন মিলিয়ে কিনতে বলেছি, কিনেছে কি কিনে নাই জানি না, কিন্তু কিন্তু কিনতে বলেছি। এই লগ্নের মানে রাশির বা লগ্নের তৃতীয় পতি এই যে রবি মরে গেল বুধাদিত্য যোগকে বাঁচানোর জন্য, এবং সে 17 নম্বর নক্ষত্র যেহেতু শনির নক্ষত্রে থাকার কারণে এই রবি মঙ্গল শনি রাহুকে একসঙ্গে কন্ট্রোল করে, কন্ট্রোল, সেটি হচ্ছে ওই পিঙ্ক স্যাফায়ার, সেটি পড়তে বলেছি। বলছি এটি পড়ায় দিয়ে, অর্থের তো আর অভাব নেই, এক ছেলের জন্য পড়াবেন, এটি সমস্যা কি। পরবর্তী আরেকটি পাথর বলেছি যে একটি পোকরাজ দিবেন, কিন্তু কোনো ক্রমে যেন ইয়েলো না থাকে, ফ্রেশ সাদা একটি পোকরাজ দেবেন। কিন্তু সেটি
স্যাফায়ার গ্রুপের পোকরাজ হতে হবে, মানে নীলা পোকরাজের খনির পোকরাজ হতে হবে, কিন্তু বর্ণ হতে হবে সাদা, এটি পড়াবেন। তার ব্যাখ্যা কি? বললাম যে এইখানে যে বৃহস্পতি শুক্র গুরু আর দৈত্য মিলন ঘটেছে, শুক্রকে আরো ইনফ্লুয়েন্স করবে, কিন্তু বৃহস্পতির সাথে মারামারি করবে না। যার জন্য সাদা পোকরাজ দিলে শুক্রকে কোলের ভিতর নিয়ে, মানে দৈত্যকে কোলের ভিতর নিয়ে তার দৈত্য সুলভ মনোভাবকে কাটিয়ে দিয়ে তার প্রাপ্তি আর প্রত্যাশাটাকে বাড়িয়ে দেবে। তখন এই শুক্র লগ্ন সাপেক্ষে যেমন বাঁচাবে, রাশি সাপেক্ষে কিন্তু তখন তার ষষ্ঠ এবং আয়পতি এই শুক্রই কিন্তু তার জীবনের রাশি সাপেক্ষে পাপ, লগ্ন সাপেক্ষে রাজযোগ বা শুভ হলেও কিছু যায় আসে না, কারণ এই শুক্রই একমাত্র আপনার সন্তানকে বাঁচাবে। কিন্তু বৃহস্পতি যুক্ত ভুল ক্রমেও ইয়েলো পোকরাজ দিবেন না। তখন উনি শেষে ছবি তুলে পাঠিয়েছে যে ওনার ওই রক্তপ্রবাল আর ওইগুলো দেওয়া, এবং কয়েকটা দুর্ঘটনা তার ঘটে গেছে। আমি বললাম যে এটি আপনি একটু দিয়ে দেখতে পারেন। তো তখন ওনার বাবা মায়ের হাতের ছবি তুলে যে রত্ন পাঠালেন, রত্নের কোয়ালিটি দেখে আমি বুঝলাম যে নিশ্চিত ইনি কিনবেন। কিনে এনে তারপরেও ছবি তুলে পাঠিয়েছেন, কারণ ওনাদের ইন্ডিয়াতে তো আর আত্মীয় স্বজনের অভাব নেই। কারণ বোঝেন তো যে আমাদের দেশের মারোয়ারি যারা, ওনারাই হিন্দিতেই কথা বলে, ঘরে কথা সব হিন্দিতেই বলে। তো সেহেতু ওনাদের তো আর অভাব নেই, এবং আমি যা বলেছি আগের 3টি রত্ন আমার কথা মতো খুলে ফেলে দিয়ে উনি সেই 3টি রত্ন কিনে এনে আমাকে ছবি তুলে দেখিয়ে তারপরে পরিয়েছেন। এবং গত মাসে আমার সাথে দেখা করতে আসার কথা ছিল, আসেনি, আসতে পারেনি, বলছে যে ঈদের ছুটির মধ্যে আসবো। আমি বললাম ঈদের ছুটিতে আমি দেশে থাকছি না, আমি দেশে থাকবো 3 তারিখ থেকে ঢাকা চেম্বারে থাকবো। বললো তাহলে ঢাকা চেম্বারে আমরা দেখা করবো এই ঈদের ছুটির মধ্যে। তাহলে এই করলাম হচ্ছে আমি প্রতিকার। জানি না ভুল করেছি না সঠিক করেছি, কিন্তু কথা বলে কিন্তু ওনার মন জয় করেছি, সেটি কিন্তু রাশি দিয়ে। এবং আমি বলেছি যে এই সন্তান কিন্তু আপনার কালসর্পদোষ জন্মেছে। কালসর্পদোষের প্রধান সূত্র হচ্ছে মৃত্যুদিন ঘটা করে পালিত হয়, অর্থাৎ এই বংশের প্রদীপ, এ বংশের প্রদীপ হয়ে থাকবে, আর মৃত্যুদিন ঘটা করে পালিত হবে, অর্থাৎ সে নামজাদা হবে। তো ইতিমধ্যে সে ওই বৃত্তি টিত্তি পেয়ে টেয়ে অনেকগুলো ছাড়িয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার এখানে কেতুর যে আপনি ইয়েটা দিয়েছেন, ক্যাটসাইটে দিয়েছেন, এটা সাদা রঙের না হয়ে যদি নীল ক্যাটসাইট বলা যেত, যেহেতু শনিদেবের নক্ষত্রে বসে আছেন, রাশিতে বসে আছেন, তাহলে এখানে নীলা ক্যাটসাইটও দেওয়া যেতে পারতো না? না, নীল ক্যাটসাই দেওয়া যেত না, কারণ শনিকে তো এদিকে লাল দিয়ে রক্তমুখী নীলা পুড়িয়ে হয় পিঙ্ক সাফায়ার, শনিকে ওখানে দমন করেছি। ওখানে নীল দিলে শনি কিন্তু আবার পাওয়ার পায়। বুঝতে পেরেছেন? যার জন্য হুম। শনিকে একদিকে স্যার ড্যামেজ করতে চেয়েছি, আর একদিকে যদি পাওয়ার দেই তাহলে দুই দিকে কিন্তু দুই রকম ফল দেবে, তখন কিন্তু ক্ষতি সাধিত হয়ে যাবে। আবার আসলে যখনই আমি ওই সাদা পোকরাজ দিব, তখনই কিন্তু ওই যে রাশির পঞ্চম ভাব বিদ্যা ভাব, এই মঙ্গলই কিন্তু দিয়ে নিয়ে যাবে। আর এই বুধ মঙ্গল যে ক্ষেত্র বিনিময় করেছে, এই যে ক্ষেত্র বিনিময়ই হচ্ছে তার জীবনের সব থেকে শুভ একটি দিক। এই কারণে তার রবির, মানে বুধের বুদ্ধিমত্তা, যে লগ্নপতি সে তো রাশির আবার সপ্তমপতি, প্রবৃদ্ধির জায়গা, আবার সেই হচ্ছে কর্মপতি। তাহলে বুদ্ধি, মেধা, প্রযুক্তি, কৌশল সব কিন্তু এই মঙ্গলের কারণে তার এই ক্ষেত্র বিনিময় হবে। এমনকি আমি বলেছি যে এই জায়গায় আপনার সন্তান সরাসরি ডাক্তারি পড়বে না, পড়েনি। আমি বলছি ডাক্তারি না পড়লেও ডাক্তারি মেডিকেল বিদ্যায় এত জানবে যে আপনি দেখবেন যে আপনার ওই, মানে ইউটিউব জ্যোতিষ বা ওই ওই সরি ইউটিউব ডাক্তার, বা ধরেন অনলাইন ডাক্তার বা গুগল ডাক্তার, ওই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্টে ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওনারা ওই গুগল ডাক্তার না কি ডাক্তার যেন বলে। তো সেই রকম ভিডিও করে, ফানি ভিডিও, খুব পপুলার। আহ বরিশালের মানুষ মনে হয়, উনি বহু বিদেশ টেস ঘুরে বেড়াচ্ছে। চ্যানেল খুব পপুলার চ্যানেল, বাংলাদেশের প্রথম 5টা চ্যানেলের একটা, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। তো দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে উম সে এত জিনিসটা বোঝে, মানে যে কোনো রিপোর্ট দেখলে বোঝে, যে কোনো ইয়ে দেখলে বোঝে। বললো যে আমাদের পারিবারিক কোনো একটা ওষুধ দিলে সেই ওষুধটা কিসের পরে কাজ করে, ওই ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এগুলো বুঝে ফেলে। আমার এটি
কিভাবে বোঝে? তাহলে লগ্ন দিয়ে কিন্তু কিছু হয়নি এখানে, লগ্ন দিয়ে কোনো সূত্রে কিন্তু ভালো কিছু বলার সুযোগ ছিল না। আর আমি যদি ভালো না বলে খারাপ বলতাম, তাহলে আমার সাথে কিন্তু এই সম্প্রীতি বা দেখা হওয়ার মনোভাব বা কোনোদিন পোষণ করতেন না। বলতো যে আরে শালা যে তাহলে তো আমার সাথে তো খাটছে না, তো তাহলে ওনার সাথে তো আমার খাটছে না, ওনার মন তো জয় করতে পারেনি। তো জ্যোতিষশাস্ত্রে প্রথম আপনাদের আহ, দায়িত্ব আপনাদের থাকা উচিত যে ভাগ্যফল প্রত্যাশী যিনি আসবেন তার কিভাবে মন জয় করে ভিতরে ঢোকা যায়, এটি তো আগে আপনাদের আগে জানতে হবে। আমি কোন মনে, আমার কেন মনে হলো যে এখানে আমি নেগেটিভ বলবোই না, আমার সব আসছে পজিটিভ, অথচ এই কুলিক কালসর্প দোষ থাকা সত্ত্বেও এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মরে গেছে সপ্তম দশমপতি, মঙ্গল কিনা মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে ষষ্ঠ আয়পতি, শনি দৃষ্ট হয়ে তার দাহ্য ক্ষমতা নষ্ট করে ফেলেছে, তাছাড়া রবি কিনা তৃতীয় পতি, সাহস মনোবল নেতৃত্ব বীরত্ব সবই নষ্ট করে ফেলেছে, অথচ আমি তাকে ভালো ভালো বললাম মানে কি, ওই আমার 1,000 টাকা হালাল করার জন্য? হুম। অথচ স্যার গতকালকে এক ভদ্রলোক 4 দিন ধরে ফোন দিচ্ছে যে আমাকে একটু জরুরি হাত দেখে দিতে হবে। আমি তাকে মেসেজ দিলাম, আমি বললাম ঠিক আছে দিয়ে রাখেন, জরুরি লিখে রাখেন। গতকালকে আমি মেসেজ দিলাম যে আপনি এখন টাকা পেমেন্ট করেন, টাকা আমি বিকাশ নাম্বার দিয়ে দিছি, তারপরে আবার ফোন দেয় যে আমি কি টাকা পাঠাবো। আমি বলছি যে আপনাকে কি ফোন দিতে বলেছি? ওখানে লিখেছি যে ফোন দেন। 4 দিন ধরে আপনি গুতাচ্ছেন, আর আজকে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, মানে বিকাশ নাম্বার দিলাম, আপনি টাকা পাঠিয়ে দিয়ে মেসেজ দিয়ে রাখবেন। তারপরে দেখেন যে 10-20 মিনিট 25 মিনিট অপেক্ষা করে দেখেন, তা আপনার মতো স্ত্রী ফাঁকা আমার পরামর্শ নিতে পারবে। মানে 4 দিন ধরে আমার পিছনে ঘুরছে, কিন্তু একটা কথা বলার কারণে আমার 1,000 টাকাও আসলো না, লোকটাও গেল চলে। তাহলে কেমন লাগে এই দুর্মূল্যের বাজারে, বোঝেন তো যে একটা 1,000 টাকা সরে গেলে। আর হুম? কপালে নাই যে আপনারা আপনার কিছু আসবে যাবে না। আপনাদের 3-4-12 ঘন্টা, মানে মাসে দুটো করে ক্লাস, শুক্রবারে যেহেতু 8টা ক্লাস, 3 ঘন্টা করে দিয়ে 3 8 24 ঘন্টা পড়িয়ে আপনারা দেন 1,000 টাকা। আর 10 মিনিট ওনারে পড়াবো, উনি দেবে 1,000 টাকা, সেই 1,000 টাকা সরে গেছে। এবার এখানে যে 10 জন আছেন সবাই 100 করে টাকা দিয়ে আমার ওই 1,000 টাকা পুরায় দেন। হ্যাঁ, স্যার দেব। ঠিক আছে। নীরজ স্যার, এবার আপনি কিছু বলেন। স্যার একটা কথা জানতাম। বলুন বলুন। মিনিস্টার বলুক না। স্যার আচ্ছা স্যার একটু কথা, স্যার এখানে তো স্যারের প্রেডিকশন হিসেবে তো বিশেষ করে এই চন্দ্রকে লগ্ন হিসেবে ধরে তো অনেক কিছু পাওয়া যায়, প্রায় আমি এই ছেলের সাথে যদি প্রায় ঢাকায় আসে ছবি তুলে আমার প্রোফাইলে আমি পোস্ট করব, দেখবেন। মানে আচ্ছা তার জি। ফ্যামিলির সাথে এই পর্যন্ত ধরেন আজ প্রায় 3 মাস অধিক, ধরেন কম বেশি কথাবার্তা হচ্ছে। তো এই ছেলে আসলে ছেলে, এবং আসলে আমার সাথে আমার পাশে দাঁড়িয়ে ঢাকা চেম্বারের ছবি আমি ফেসবুকে দেখবেন পোস্ট করব। তাহলে স্যার আমাদের লগ্ন এবং চন্দ্র দুটোই লগ্ন দেখতে হবে, দুই জায়গা থেকেই স্যার লগ্ন বা চন্দ্র সারা রাত রামায়ণ দেখতে পড়ে হবে। সীতা বাপ প্রথম ক্লাস থেকে বলতে হ্যাঁ বলতে আসতেছি, চন্দ্র থেকে তিথি, চন্দ্র থেকে নক্ষত্র, চন্দ্র থেকে দশা, চন্দ্র থেকে করণ, চন্দ্র থেকে যোগ, সব চন্দ্র থেকে একটু খেয়াল করে একটু খেয়াল করে। আর এখন বললেন চন্দ্রকেও দেখতে হবে। হুম, অবশ্যই দেখতে হবে স্যার। ঠিক আছে স্যার নীরজ স্যার। আজকের আজকের এই পুরা চার্টের সব থেকে টুইস্টই ছিল চন্দ্র থেকে 12 ভাব বিচার করা, তারপর স্যার এই প্রতিকার দেয়া, যার কারণে এই লগ্ন থেকে আমরা যত ভাবেই চিন্তা করি না কেন জায়গাগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে। চন্দ্র থেকে বিচার সবকিছু করলে ভুল একমাত্র করতে এইখানে সঠিক ফলাফলটা স্যার জানা যাচ্ছে আর কি। এবং প্রতিকার গুলাও যে স্যার বিচার করলেন স্যার, এগুলা কিন্তু এই এই প্রতিকার গুলা যদি আমি লগ্ন ভাবে বিচার করি তাহলে মারাত্মক অশুভ হয় এক হিসেবে, একদম যদি মারাত্মক, লগ্নের মানে বিচারে করি স্যার। হুম হুম হুম। কিন্তু চন্দ্রের বিচারে করলে একদম কিন্তু স্যার একদম খুবই একদম পারফেক্ট হবে না এই প্রতিকার। সবকিছু। চন্দ্রর ভাব বিচারে ঠিকঠাক, কিন্তু লগ্নের ভাব বিচারে স্যার যায় না। তাহলে আজ থেকে এইটাইকেই যদি বলে গুরুমুখী বিদ্যা। জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছেন? অবশ্যই স্যার, অবশ্যই স্যার, স্যার আমার অবশ্যই স্যার। এখানে একটা বিশেষ কথা বলার আছে।
আমি যেটা বলতে চাচ্ছি, যদি এই চার্টটা কোনো নিম্নবিত্ত মানুষের হইতো, যারা হ্যাঁ, জ্যোতিষীর কাছে কখনো যাওয়ারই কল্পনা করবে না, এই চার্টটা যদি লগ্ন থেকে বিচার্য হয়, এবং হ্যাঁ, গুরুজির কাছে আসছে, এই চার্ট কিন্তু সাধারণত সবার সামনে আসবে না। যখনই সামনে আসবে তখনই বুঝতে হবে যে বিশেষ কিছু আছে এবং সেটা পজিটিভ কিছু রান করতে পারে। এইটাই হচ্ছে কথা যে আমাকে খুঁজে বের করেছে। নিশ্চয়ই এই লোক বিশিষ্ট কিছু না হলে আমার কাছে আসেনি, আর অনলাইন পরামর্শ নেওয়ার জন্য এটা আসেনি। এটা জিরো ঘরের সন্তান নয়, এইটা হচ্ছে মানে উম, মানে ব্রেন, যে এ তো লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে নিঃস্বরিক্ত ঘরের মানুষ। কেন তার বাবার কিছু নেই, তার চলতে মঙ্গল, মায়ের কোনো বুদ্ধি নেই, বেবদ মার্কা মানুষ। হ্যাঁ, দুইজন দেখা গেল ওই চাষাভুষো মানুষ, কিন্তু না, মস্ত বড় ব্যবসায়ী হচ্ছে তার বাবা। লগ্ন থেকে বলে না যে মস্ত বড় ব্যবসায়ী তার বাবা। তার মা হাউস ওয়াইফ, কিন্তু হাউস ওয়াইফ হলেও জ্ঞানী, গুণী, সেই রকমের মনে হয়, ভালো মতো বুদ্ধিমতী, মানে কথা টোনে যা বুঝেছি। তো এগুলো কিন্তু বলে না লগ্ন থেকে। আর ওই ধরনের চাষাভুষা মানুষ হলে এই জ্যোতিষের কথা কল্পনাই ছিল না যে ছেলের ব্যাপার নিয়ে আর আমাকে খুঁজে পাবে কত দূর থেকে, উত্তরবঙ্গ থেকে। এত সোজা ছিল না। কিন্তু স্যার এত ধনবান ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি, উনি কোন জ্যোতিষের কাছে আগের বার স্যার গেছিলেন জানি না, যে প্রবাল স্যার পড়তে দিল, এটা স্যার লগ্ন সাপেক্ষ কোনোভাবে স্যার প্রবাল হ্যাঁ, পড়া আছে, সাপোর্ট ওনার পড়া করছে? আছে, প্রবাল, চুনি, আর হচ্ছে ওই গোমেদ, এই তিনটি রত্ন ওনার পড়া আছে। ওই ব্যক্তির স্যার, এই প্রবাল জাতকের এই স্যার বাচ্চা মানে চুনি এই দেখতে এই পারছেন? এই লোকের পড়া আছে, পড়া স্যার, এবং হ্যাঁ। সেটা দেখা আছে। অবশ্যই স্যার কোনো জ্যোতিষের স্যার দেয়া তো, ওই জ্যোতিষী কিভাবে স্যার এই প্রবালটা স্যার দিলেন, যেটা লগ্ন প্রবাল সাপেক্ষ খুলে দিল যাচ্ছে না? আপনারাও এরকম দিয়ে দেবেন যে হ্যাঁ, কাল সর্পদর্শের ধনভাবে রাহু, না সেই স্যার, 9 এটা তো নম্বর বলে স্যার। নক্ষত্রে, মানে বুধের নক্ষত্রে আছে, বুদ্ধি ধ্বংস করতেছে, টাকা পয়সা ব্যয় বুঝলেন? করতেছে, নেশা টেশা করতে পারে, একটা গোমেদ দিয়ে দেন। মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, একটা মঙ্গল দিয়ে দেন। আর রবি হ্যাঁ, তার স্ত্রী ফাঁকা হয়ে যাচ্ছে, ধৈর্য না মর্য স্যার, নেই, আপনি এটা যায় না। বুধাদিত্য যোগকে বাঁচানোর জন্য রবি দিয়ে দেন। এইরকমই তো বাংলাদেশের হ্যাঁ, জ্যোতিষ তো এই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বাংলাদেশ অবশ্যই কেন, স্যার। যদি একটু এবার বাড়িয়েও বলি সব তাও তাই। জায়গায়, সব জায়গায়, সব আমাদের একটি জায়গায় হয় স্বপ্ন স্যার আছে, এরকম। স্বপ্নটা আগে একটু বলে যাই, তারপরে যদিও আজকে উপস্থিতি কম সেখানে স্বপ্ন বলবো। আপনাদের নিয়ে আমি এত খুশি, মানে এই এই বছরের, মানে 25-26 ব্যাচ, প্রাথমিক এবং উচ্চতর, এত খুশি যে আমার একটু মন চাচ্ছিল যে যদি আপনাদের নিয়ে, দেশে তো আমরা সম্মেলন করবই বা করেছি, আবার করব, এটা ফিক্সড হয়ে গেছে, এটা করব যদি ওই পর্যন্ত বেঁচে থাকি। কিন্তু যদি একটু সামর্থ্য থাকতো, বা ধরেন আপনাদেরও যার যার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি এই আপনাদের নিয়ে রওনা দিতাম, যে হয় মালয়েশিয়াতে, অথবা ধরেন নেপালে, অথবা শ্রীলঙ্কাতে। ইন্ডিয়াতে যেতাম না, কারণ ইন্ডিয়াতে যেতাম না, মানে ধরেন এইরকম দেশে যে একটা ধরেন 4 স্টার হোটেল নিয়ে, সেখানে হোটেলে থাকতাম, ব্যানার টানিয়ে দিয়ে আমরা 1-2 দিন সুন্দরভাবে জ্যোতিষ আলোচনা করে জোন বিশিক যদি একসাথে হতো, তাহলে মালয়েশিয়া যেতে কিন্তু বেশি টাকা লাগে না। কিন্তু এইরকম যদি হতো, বা নেপাল যেতে, মালয়েশিয়া এখন অনলাইন ভিসা, মানে অনলাইন ভিসা মানে ই ভিসা, মানে পাসপোর্ট মাসপোর্ট জমা দেওয়া লাগে না, খালি ব্যাংকের স্টেটমেন্ট, আর হচ্ছে আপনার এনওসি, আর হচ্ছে আপনার ওই পাসপোর্ট আর ছবি, এই দিলেই হয়ে যায়। তো দিয়ে 5,000 টাকা 7,000 টাকা দিলে ভিসা চলে আসে, নিজেরা বাসায় বসেও অ্যাপ্লাই করা যায়, করে ভিসা চলে আসে। আর নেপালে তো ভিসা লাগেই না, ওটা এয়ারপোর্টে গেলে আহ, এখান থেকে উঠায় দেবে, আর ওখানে যে নামলে ওখানে পোর্টে একটা মেশিন আছে, ওই মেশিনে একটা ফর্ম পূরণ করে নিতে হয়, নিলে ওখানে ভিসা দিয়ে দেয়, চলে গেলাম। যে দেখা গেল উম, একটা এক মানে দিন তিনিক ঘুরলাম, মানে ঘুরলাম ফিরলাম, আর ওই সাইনবোর্ডের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু বকর বকর করলাম, করে টুরে যে আমারে বাপরে, আমরা আমাদের শিক্ষার সফরে গেছি, আন্তর্জাতিক মানের সম্মেলন করে চলে আসছি। মানে এই ধরনের স্বপ্ন ছিল, কিন্তু ভগবান কিনা যদি না দেয় তো কি করে হবে। তো যাই হোক, আমার এই স্বপ্ন আপনারা এক সময় পূরণ করেন। এই আপনারা যখন শিক্ষার্থীদের শেখাবেন, অন্তত শিক্ষা সফর আপনারা এটা রাখেন। প্রায় স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা সফর নামে কিন্তু একটি বিষয় থাকে, এটি আনন্দ, মানে শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ এবং আনন্দ। এই যে আনন্দ ভ্রমণ,
কেউ বলে শিক্ষা সফর, কেউ দেখে আনন্দ ভ্রমণ। এই আনন্দ ভ্রমণে কি হয়? আসলে সেই আনন্দ ভ্রমণে কি হয়, কি ধরনের আলোচনা হয়? সেই যে আলোচনা, একে অপরের মধ্যে দীর্ঘস্থায়ী চলাফেরা হবে কিনা, ওই স্যার এবং ছাত্রের মধ্যে তাদের জীবনে সম্পৃক্ত থাকবে কি থাকবে না, ওখান থেকে বেরিয়ে যাবে। কেউ দেখবেন খাওয়ার পরে বিল দেওয়ার সময় মানি ব্যাগ মোটে বেরোচ্ছে না পকেট থেকে, টানাটানি করছে বিল দেবো, না না না, আমি বিল দেবো, আরে স্যার রাখেন তো, আমি দেবো। তার মানি ব্যাগ আর বেরোচ্ছেই না। আবার একজনে বেরোচ্ছে না। কার্ড দিচ্ছে, কার্ড পাঞ্চ করছে, কার্ডে নিচ্ছে না, সেও স্যার 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 স্যার, 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 আমি দিচ্ছি, কার্ড পাঞ্চ হচ্ছে। আবার একজনে ক্যাশ টাকা বের করে দিচ্ছে, সেটা ডলার, ওটা হোটেলওয়ালা ভাঙায় দিচ্ছে না, বলতেছে যে আমাদের দেশে তুমি আমাদের দেশের টাকা নিয়ে আসোনি কেন, তুমি এখন ডলার বের করে দিচ্ছ। আর ডলারকে খাবার হোটেলে ভাঙানো যায় নাকি? ওটা তো মানি চেঞ্জার থেকে ভাঙায় নিয়ে আসতে হয়, বা এয়ারপোর্ট থেকে ভাঙায় নিয়ে আসতে হয়, বা বড় বড় 5 স্টার হোটেল টোটেলে ভাঙায় দেয়। কখনো কিন্তু প্রচেষ্টা করতেছে। তখন না বুঝতে হবে যে আসলে উনার কি টাকা দেওয়ার ইচ্ছা, নাকি ওখানে ডলার দেখানো ইচ্ছা, নাকি উনার কার্ড বড় করে দেখানো ইচ্ছা, বলে ওরে আমার এই দেখো গোল্ডেন কার্ড, আমার এই প্লাটিনাম কার্ড, আমার সুপারস্টার কার্ড, মানে এই ধরনের এই দেখানোর ইচ্ছা। মানুষ চিনতে, জগতের বুকে মানুষ চিনতে গেলে মানুষের সঙ্গে মিশার দরকার আছে। সেটি ধরেন এই ধরনের স্বপ্ন আমার ছিল, কিন্তু কথা হচ্ছে থেকে কি হবে, এই স্বপ্ন পূরণ করার হবে না। তো যা হোক, পূরণ না হোক, আপনারা করেন এই আশাবাদ ব্যক্ত করে। এবং আমার আশিস রইল যে আমার স্বপ্ন আপনারা সবাই মিলে যখন, আপনারা যখন যার যার জায়গা থেকে নিজস্ব ইনস্টিটিউট করবেন, নিজস্ব কলেজ করবেন, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করবেন, তখন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা করেন। সেই বয়সে যদি বেঁচে থাকি, তাহলে আপনাদের যাত্রায় অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করছি। নীরজ স্যার, আপনার দায়িত্ব এবার। হ্যাঁ স্যার, এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত। আজকের যে চার্টটা আপনারা দেখলেন, আমি যে বিষয়টা অনুধাবন করছি ইতিমধ্যে গুরুজিকে বলছি, আরো কিছু বিষয় আছে অ্যাস্ট্রোলজিতে, সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র। আপনার কাছে কে আসছে, সে কোথায় বিলং করে, তার সন্তান বা তার আত্মীয় স্বজন, সে চার্ট নিয়ে আসবে, তার কিছু ক্রাইটেরিয়া ওই চার্টের ভিতর থাকবে। একজন এই যে চার্টটা, এটা যদি সাধারণ কোনো ফ্যামিলির হইতো, সে একজন জ্যোতিষীর কাছে যেতে হবে, সেই চিন্তা তার মাথায় আসতো না। কারণ আমি ব্যক্তিগত জীবনে দেখেছি অনেক কালসর্প দোষের চার্ট আমি পেয়েছি, ইচ্ছা করে দেখি, দেখি তো এই ছেলেটা বেশি চঞ্চলতা করে, বা এই ছেলেটা খুব ট্যালেন্ট, দেখি তো তার চার্টটা আমি এনে রেখে দিছি আমার, যে কোনো একটা সময় এটা নিয়ে আমি কাজ করব। আমি অনেককেই বলি যে আপনার চার্টটা আমাকে একটু দিয়েন তো, রেখে দিই, যে উনার যে অমুক ট্যালেন্টটা আছে কোত্থেকে আসছে, এই বিষয়টা বোঝার জন্য। তো কালসর্প দোষের বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি, যেমন উনাদের চার্ট, উনারা অপরকে, বা এই যে জটিল যে চার্ট গুলা, জটিল চার্ট গুলা সচরাচর মানুষের সামনে আসবে না। আর এর বাবা যদি ইয়ে না হয়, তাহলে এই চার্ট নিয়ে আসতো না। তার মানে সে, তার থিঙ্কিং পাওয়ার আছে, তাইলে ওই জায়গাটা কোন জায়গা থেকে আসছে, ওইটা বের করে নিয়ে আসতে হবে। যেমন এখানে আমি একটা বিষয় দেখছি, যেমন লগ্ন সাপেক্ষে আপনারা একটা জিনিস দেখেন, লগ্ন সাপেক্ষে আপনারা দেখেন, এই জাতক কি কোনোদিনই, সে ট্যালেন্ট, সে সবকিছু করবে, বুঝলাম, কিন্তু এই জাতক কি কোনোদিনই ভুগবে না? আমার লগ্ন কি কোনো সময় কাজ করবে না? বা রাশি থেকে আসলো, দেখেন লগ্ন সাপেক্ষে রাহু, সেকেন্ড হাউস, আবার একই ব্যক্তির সপ্তমে শনি চন্দ্র। তার মানে সেকেন্ড থেকে শুধু আমরা ধনভাবটা বিচার করি তা না, ফ্যামিলিও কিন্তু বিচার করি। আবার একই সাথে সপ্তম থেকে আমরা লাইফ পার্টনার বিচার করি। তাহলে তার লাইফ পার্টনারের জন্য তার একটা বিরাট সমস্যা হবে, এই দিক দিয়ে সে কোনো না কোনো ভাবে সাফার করবে, এটা সাধারণভাবে চোখে পড়ে। আবার যদি রাশি থেকে দেখি, যেমন সেকেন্ড হাউসে কিছু, আর সপ্তমে তো লগ্নই পড়ছে, লগ্নপতি আবার দ্বাদশে, এই দুই দিক দিয়ে বিচার করলে তার প্রথম চোখটা কিন্তু এই জায়গায় চলে যাবে, সপ্তমে চলে যাবে, সেকেন্ড হাউসে চলে যাবে, এইট হাউসে চলে যাবে, বাকিগুলা পরবর্তীতে আসবে। কিন্তু প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারে আপনি যখন অ্যাস্ট্রোলজার, আপনার প্রথম ইয়েটাই হচ্ছে যে আপনার চোখ একটা জায়গায় আটকাবি। যেমন গুরুজি একটু আগে বলছেন কিন্তু, যে আমার কেন মনে হইলো যে আমি নেগেটিভ কথা বলবোই না,
আপনার ওই মনে হওয়াটা হচ্ছে ইনটিউশন। ওই মনে হওয়াটাই একটা চার্ট বিচারের জন্য যথেষ্ট, যেখানে নেগেটিভ কথা বলা হবে। আর বিষয় হচ্ছে যে কোত্থেকে আসছে, কারা আসছে, কেন আসছে, সে আদৌ আমাকে চার্ট বিচার করেছে আসছে, নাকি আমার কাছে জানতে আসছে, আমাকে এই ইয়ে দিবে কিনা। এরকম অনেক মানুষ আছে যে আপনি ওটার উপরই, তার আগমনের উপর বিচার বিচার করতে পারবেন যে আসলে আপনার কাছে সে কি জানতে চায়। আমি বিগত দিনে যে কোন একজন আমার কাছে আসছিলেন মঙ্গলবার দিন, আমার আমার ইচ্ছা হচ্ছে আমি তার হাত দেখবো না। আমি বলছি মঙ্গলবার আমি দেখি না, কারণ সে আসছে মুখতে কাজ করাইতে। সে আসছে আমার বাসায় বেড়াইতে, আইসা বলতেছে আমি ভাবছি যে আমার হাত দেখানোর জন্য আসছে, আসছে কিন্তু বেড়াইতে। তাই আমি বলছি মঙ্গলবার দেখি না, আপনি এই কাজে আসলে আমার সাথে শিডিউল করে আসবেন। তবে অ্যাস্ট্রোলজার হিসাবে শিক্ষার জন্য প্রথম প্রথম হয়তো কিছু চার্ট নিবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু একটা রেগুলারিটি করে ফেলবেন, শিডিউল করবেন। কারণ যখন আপনি পথে ঘাটের অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন, তখন কিন্তু ওই বিনা পারিশ্রমিকে মানুষ কাজ করাইতে চাইবে। যখন আপনার লেভেলটা আপ হয়ে যাবে, লেভেলে চলে যাবেন, তখন শিডিউল ছাড়া কাজ করাবেন। আর আপনার যখন ইচ্ছা হবে যে কৌতূহলী হয়ে যে ঠিক আছে আমি অমুকের হাতটা একটু দেখি, আপনার তো থাকতে পারে। আর সব জায়গায় অ্যাস্ট্রোলজি খুঁজছেন, বিয়ে বাড়িতে গেছেন অ্যাস্ট্রোলজি খুঁজেন, গাড়িতে আছেন অ্যাস্ট্রোলজি খুঁজেন। আপনি একজন ড্রাইভার গাড়ি চালায়, আচ্ছা, একজন ট্রেলার আপনার মেশিন চালায়, যা মেশিন অপারেট করে, তাদের কোন হাউস বেশি কাজ করে? যারা অলওয়েজ, যেমন ডেলিভারি বয় যারা অলওয়েজ রানিং এর উপরে থাকে, তাইলে তাদের কর্মভাবটা কি হইতে পারে? কি ধরনের গ্রহের কম্বিনেশন হইতে পারে তাদের কর্মভাবে? ফুড ডেলিভারি, সাধারণ অঙ্ক যদি আমরা মিলাই, যেমন ফুড ডেলিভারি, ফুড হচ্ছে চন্দ্র, আর ডেলিভারি দিতে গেলে কি করতে হয়? চালাইতে হয়, চলতে হয়, গতিতে থাকতে হয়। তাহলে রাহু, তাইলে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে দেখবেন তার কর্মভাবের উপর চন্দ্র এবং রাহুর একটা প্রভাব থাকে। এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করা শুরু করবেন, দেখবেন যে একজনকে দেখে, একজনের সাথে কথা বলে বুঝতে পারবেন যে তার কোন হাউসে কি থাকতে পারে। আপনি মোটামুটি একটা ধারণায় চলে আসতে পারবেন। আপনারা গুরুজি বলেইছেন যে আজকে থেকেই আপনারা অ্যাস্ট্রোলজার, আপনাদের সবার সাথে অ্যাস্ট্রোলজার শব্দটা জুড়ে থাকবে, এটা আমাদের গর্ব। আমরা এতগুলা, মানে এতদিন ছিলেন আপনারা শিক্ষার্থী, এখন হচ্ছে আপনারা আমাদের সহযাত্রী, সহপাঠী, এই সতীর্থ। অ্যাস্ট্রোলজার সমাজের অন্তর্ভুক্ত আপনারা, এবং সেই গুণগত মান বজায় রাখতে গেলে আপনাকে সনাতন অ্যাস্ট্রো শিক্ষাটাকে মনে রাখতে হবে। আপনি আদার শিক্ষা, আপনি হয়তো আজকে স্কুলে পড়ছেন, কালকে কলেজে পড়তেই পারেন, এরপর ভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করতেই পারেন, কিন্তু আপনার বেসটা তো আপনি ভুলে যাবেন না। শিক্ষার তো শেষ নাই। আমাদের গুরুজি একভাবে শিক্ষা দিচ্ছেন, অন্য জায়গায় আরেকজন ভাবে শিক্ষা দিচ্ছে, আপনাকে শিক্ষার উপরেই কন্টিনিউ থাকতে হবে। ডাক্তারি যারা করে তারা কন্টিনিউ শিক্ষার উপরে থাকে, ইঞ্জিনিয়ারিং যারা করে তারা কন্টিনিউ, মানে টেকনিক্যাল শিক্ষা যারা করে তাদের কিন্তু প্রতিনিয়ত শিখতে হয়। তো অ্যাস্ট্রোলজি বিষয়টাও এইরকম, কন্টিনিউ শিক্ষা থাকতে হয়। আর ভুলভাল প্রতিকার যেটা, যেমন সুদীপ তবু প্রশ্ন করছেন যে আমি বুঝতে পারতেছি না কিভাবে প্রবাল দিল। ভাই, অত প্রবাল আর ঘুমের ছাড়া আর কিছু চিনেই না, ও প্রবাল আর স্যার ঘুমের হ্যাঁ, ছাড়া আর কিছু চিনেই না। যদি চিনতো কিছু না স্যার। তাহলে আপনার মতো চিন্তা করে সে প্রতিকারটা দিত। তো বিষয়গুলা এজ এ অ্যাস্ট্রোলজার আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা কোথাকার স্টুডেন্ট। আপনার কথা, আপনার যেমন আপনার কথাই কিন্তু অব্যর্থ। আমরা যদি বাকসিদ্ধি বলি, তাহলে আপনাকে সেকেন্ড হাউস ভালো করতে হবে। এজ এ অ্যাস্ট্রোলজার সেকেন্ড হাউস ভালো করতে হবে। আপনি যা বলবেন তাই বলবেন, আপনি যা বলবেন স্যার তাই হবে। দেখুন, সেকেন্ড এমনকি হাউস কিভাবে? গুরুজি, স্যার আমি শেষ করি স্যার। হ্যাঁ হ্যাঁ এই